হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৪৯, ৫০, ৫১। উপন্যাস মির্জা শায়ানমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। প্রপাত কুণ্ডে স্বচ্ছ জলরাশির অভ্যন্তরে শরীর ডুবে আছে মুখোশধারী অচেনা মানবের। ইস্পাত দৃঢ় প্রশস্ত বক্ষ বরাবর পেঁচা তুলোর ন্যায় লুটিয়ে আছে নিস্তেজ কিশোরী। সফেদ রঙা ফুল মাস্কের আড়ালে লুকিয়ে থাকা যুবকের বাদামি চোখ দূরে কেমন কুচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। কঠিন মুখাভাবে বিরক্তির ছাপ স্পষ্ট যুবকের। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালখানা ফুটে উঠেছে তীক্ষ্ণ ব্লেডের ন্যায়। মসৃণ ললাটে চামড়া সংকুচিত, ভ্রুযুগলের মধ্যেকার ফাড়াকে দেখা দিয়েছে তীব্রবক্তৃতার ভাঁজ। যুবকের দাঁত কপাটি একে অপরের সনে রুষ্ট চাপে মত্ত তুলছে কটমট শব্দ। জলরাশির অভ্যন্তরে দোদুল্যমান শরীরখানা কোনো মতে স্থির রেখে এক হাতে নিজ বুকের সঙ্গে আঁকড়ে ধরে আছে অচেতন কিশোরীকে। অন্য হাতে সাঁতরাচ্ছে সে। দক্ষ সাঁতারোর কায়দায় অবশেষে গা ভাসিয়ে চলে আসে তীরে। যুবক বড় নির্দয়। নিজের চিরচেনা খোলসে আবির্ভূত হতে খুব একটা সময় লাগেনি তার। এক হাতে জোর দেখিয়ে তক্ষুনি অচেতন কিশোরীর নিস্তেজ দেহটাকে তুলে এনে রাখলো একখানা বিশালাকার পাথরের ওপর। কিশোরীর হুঁশ নেই, না আছে নিঃশ্বাসের গতি। যুবক কপাল গোছালো তক্ষুনি। সরু দৃষ্টি কিশোরীর পানে তাকাতেই তার দৃষ্টিকে আটকালো সিক্ত নারিকায়ার পানে। কিশোরীর পরনে একখানা ধূসর রঙা কুর্তি, সঙ্গে পড়েছে জিন্স। গলায় গোল হয়ে ঝুলে আছে একখানা সফেদ রঙা স্কার্ফ। ভেজা কাপড়গুলো কেমন আঠাসাটা হয়ে আটকে আছে কিশোরীর সিক্ত দেহে। সদ্য কৈশোরে পেরিয়ে তারুণ্যে লাভ দেবার এক অভিন্ন প্রয়াসের মতো কিশোরীর সিক্ত দেহ। যুবক তক্ষুনি গোটানো ললাটে নজর ঘোরায় অন্যত্র। পরক্ষণে এক হাতে গা থেকে হুড়িটা একটানে খুলে এনে আলগোছে ছড়িয়ে দিল কিশোরীর নিঃশ্বাস দেহে। অতঃপর সময় নিয়ে ঘাড় সোজা করে অচেনা যুবক মসৃণ ললাটে গোটাকত ক্ষোভের ভাঁজ ফেলে ডান হাতটা এগিয়ে নিল অচেতন কিশোরীর গৌরবর্ণা বাগালের পানে। মেয়েটার মসৃণ ফর্সা কপলে নিজের রুক্ষ আঙুলের একের পর এক রুষ্ট চাপড় বসিয়ে যুবক কেমন চিরবিরিয়ে আওড়ালো। এই পিচ্ছি, এই চোখ খোল বলছি। আগে মরতে হবে না, আমি তোকে নিজে হাতে মারবো। ওর পিচ্ছি, উঠে বল তুই কি দেখেছিস। নিস্তেজ কিশোরী কি আর কথা কয়। তবুও যুবক নাছোড়বান্দা। শক্ত হাতের রুষ্ট স্পর্শে পিষ্ঠ করে নেয় কিশোরীর তুলতুলে কপলখানা। যুবকের হাত দুটো বড় শক্ত। আলতো করে চাপড় বসালেও তা বোধহয় লেগেছে বড্ড জোরালোভাবে। তাই তো ঘুমন্ত কিশোরীর গালখানা রঙে উঠেছে টমেটোর ন্যায়। গোলাপি আভায় ছেয়ে থাকা অধর যুগল ক্রমশ ফ্যাকাশে হচ্ছে। যুবক থামল এবার। শক্ত হাতখানা রয়ে শুয়ে গুটিয়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো মাহির মুখ পানে। মুহূর্তেই থমকায় যুবক। বাদামি চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টি রং পাল্টে ডুব দিল গভীরতায়। সেটা এবার আকস্মিকভাবে ভর করলো এক ছটাক মায়া। মেয়েটা একটা পিচ্চি, সে আদেও বেঁচে আছে তো? বিচক্ষণে মস্তিষ্কের এহেন সচল প্রশ্নেই খানিকটা উদ্বেগ জানালো যুবকের মনে। সে তড়িঘড়ি করে হাত এগিয়ে নিল কিশোরীর নাকের পাটার সম্মুখে। সেথায় দু আঙুল ছড়িয়ে বুঝতে চাইল কিশোরীর নিঃশ্বাস ফেলছে কিনা। তবে বালাই ষাট, বেচারি নিঃশ্বাসের গতি নেই। যুবক তক্ষুনি অন্য হাতে চেপে ধরল মাহির ডান হাতের কবজি। দু আঙুলের কবজির শিরা বরাবর কিছুক্ষণ দাবিয়ে রেখে সে যখন দেখলো কিশোরীর পালস রেট বড্ড ক্ষীণ, অমনি যুবক কেমন বাঁকা চোখে তাকালো মেয়েটার মুখ পানে। চোখ মুখে এক প্রকার অসন্তোষের ছাপ ফুটিয়ে খিটখিটি কণ্ঠে শুধালো, এ দেখি কই মাছের প্রাণ, এতক্ষণ পানি খেয়েও মরেনি। বাট নো প্রবলেম, আমি আছি কি করতে। বলেই নির্দয় মানুষ সহসা ছেড়ে দিল মাহির কবজি সন্ধি। শক্ত হাতগুলো তার পরক্ষণে এগিয়ে গেল কিশোরীর কণ্ঠার পানে। গলায় ঝুলে থাকা স্কার্ফের ওপর দিয়ে অচানক চেপে ধরল নিস্তেজ মাহির কণ্ঠনালী। সে কি জোর যুবকের হাতে। ধীরে ধীরে কণ্ঠা বরাবর চাপ বাড়তেই কিশোরীর নিস্তেজ দেহটা খানিক দুলে উঠল মনে হচ্ছে। প্রদীপের শেষ বাতিটুকু যেমন ধরফড়িয়ে ওঠে শেষকালে, ঠিক সেভাবেই ধরফরাচ্ছে কিশোরীর ছোট্ট বাদন। নির্দয় মানবের মুখাভাবে মায়ার লেশমাত্রও নেই, আছে কেবল একরাশ ক্রূরতায় মুদে থাকা তার বাদামি চোখ দুটো আচমকায় কিশোরীর মুখপানে নিবদ্ধ হলো। মাহির মায়াবী চোখ দুটো রং হারাচ্ছে। কোনো এক দক্ষ শিল্পীর হাতে আঁকা অপরূপ গঠনের তুলতুলে ঠোঁট দুটো জরাজীর্ণতায় ডুবে দিতে চাচ্ছে। সরু নাকের ডগাটা রং ধরেছে লাল রং টুকটুকে। মাংসের অভাবে মুদে থাকা গাল দুটোই ছেয়ে গেছে লালিমা। ফর্সা মসৃণ ললাটে এক কোণে লেপ্টে আছে একগোছা ভেজা চুল। ডান চোখে ভ্রুয়ের কাছে জলজল করছে লাল রঙা তিলটা। মুহূর্তে যুবকের বুকখানা এক অজানা কারণে মসৃণে উঠল কেন যেন। অদ্ভুতভাবে বিশালাকার বলিষ্ঠ দেহখানা সহসায় নিজের ভর হারিয়ে ফেলল। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা।
অচেনা মানবের শক্ত হাত দুটো হতবিহ্বলতায় আলগা হলো খানিক। সে হতবম্বতায় ডুবেছে। তার বুকটা কেমন মোচড়াচ্ছে দেখো। যন্ত্রণায় ধরাস ধরাস শব্দ তুলছে হৃৎপিণ্ড। দেহে হুটহাট এহেন পরিবর্তন হতাবাক যুবক তৎক্ষণাৎ হতবম্বতায় ছিটকে পড়ল পেছনে। এক হাতে শক্ত করে চেপে ধরল বুকের বাম পাশ। উদ্দেশ্য ছিল ধরাস ধরাস শব্দটা তোলা অবাধ হৃৎপিণ্ডটাকে এক টানে টেনে দেহ থেকে খুলে আনতে। তবে সুযোগের অভাবে আপাতত সে ইচ্ছা জলে পড়ল মানবের। কাঁপা কাঁপা কণ্ঠে সেফ নিজেকে প্রশ্ন ছুড়ল, হোয়াট দ্য হেল ইজ রং উইথ মি? ফাক, এমন লাগছে কেন? আপন মনে উত্থাপিত এরূপ প্রশ্নের সঠিক উত্তর এখনো পায়নি যুবক। তার মনটা বড় অস্থির হচ্ছে। বারবার চাইছে মেয়েটাকে বাঁচাতে, তবে যার হাতে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ, সে কি করে একটা পিচ্চিকে বাঁচাবে? এই আদেও তার শানের সঙ্গে যায়? যুবক টাল মাটাল দ্বিধাগ্রস্ত মনে অবশেষে আলগোছে ঝুঁকে এলো কিশোরীর পানে। সময় পেরিয়েছে বেশ, মেয়েটাকে বেঁচে থাকা নিয়ে রয়েছে একরাশ সন্দিগ্ধতা। তবুও যুবক শেষ প্রয়াস চালালো। তড়িঘড়ি করে দু হাতের শক্ত করে ভর দিল কিশোরীর নরম তুলতুলে উদরে। এক দুবার চাপ দিয়েই লাভের লাভ হলো না। যুবক বুঝলো মেয়েটাকে ইমার্জেন্সি সিপিআর দেওয়া জরুরি, কিন্তু সেটা দিবে কে? অচেনা মানব দ্রুত গতিতে ঘাড় ঘোরায় এদিক ওদিক, হন্যে দৃষ্টিতে খুঁজতে থাকে একটা উপকারী প্রাণকে। তবে কাণ্ডটা দেখো, উল্টো পাহাড়ের প্রপাতকুণ্ডে অবস্থান করায় আশেপাশে একটা কাকপক্ষীও নেই। যুবক এবার অসহায়। শেষমেশ কোনোরূপ উপায়ন্তর না পেয়ে একটানে নিজের মুখাবয়ব উন্মুক্ত করলো সফেদরাঙা ফুল মাস্কের আড়াল হতে। মুহূর্তে দৃশ্যমান হলো ভিনদেশি এক সুদর্শন। বাদামি চোখ দুটো যেন এক ঘন জঙ্গল। দৃষ্টি হার মানাবে বাজ পাখিকে। শক্ত চোয়ালে তেজি ভাব স্পষ্ট। উন্নত নাসারন্ত ছাপ ফুটিয়েছে ব্রিটিশ। তামাকে পোড়া বাদামি ছোট যুগলে নিম্নাংশে ঝুলছে প্লাটিনামের রিং। বাঁদিকের আইব্রোতেও একই কাজ দৃশ্যমান। যুবক ধীরে ধীরে নিস্তেজ কিশোরীর মুখপানে ঝুঁকিয়ে আনে নিজ মুখ। এই প্রথম, হ্যাঁ ঠিক এই প্রথম কোনো মেয়ে জাতিকে নিজের অনিচ্ছার সত্ত্বেও স্পর্শ করতে যাচ্ছে যুবক। এ যেন এক মহাপ্রলয়। তার রুক্ষ বাদামি ঠোরজোড়া প্রায় ছুঁই ছুঁই কিশোরীর ফ্যাকাশে অধর যুগলে। ধীরে ধীরে দূরত্ব মিটছে তাদের। সেই সঙ্গে যুবকের বুকের কোণে থাকা অচিন জায়গাটা বয়ে চলেছে ঝড়, এক অদ্ভুত প্রলয়ঙ্কারী ঝড়। সে ঝড়ের তীব্রতায় কাঁপছে রূঢ় মানবের রুক্ষ অধর যুগল। যুবক তক্ষুনি কুঁচকে নিল নিজের চোখ। অতঃপর এক ঝটকায় ওষ্ঠপুর ছোঁয়ালো নিস্তেজ কিশোরীর তুলতুলে অধর যুগলের সনে। মুহূর্তে যুবকের মেরুদণ্ড উষ্ণতার হাড় জুড়ে নেমে গেল এক শীতল স্রোতের প্রবাহ। বুকে ধরাস ধরাস শব্দ বেড়ে গেল বহুগুণ। বেয়াদব মনটা চাইছে অন্য কিছু, তবুও যুবক বিচক্ষণী মানুষ। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শ্বাস প্রশ্বাস আদান প্রদানে মত্ত হলে নিস্তেজিনীর সঙ্গে। গাল ফুলিয়ে নিঃশ্বাস দিচ্ছে যুবক। বেশ কবার নিঃশ্বাস দিয়ে অধর ছাড়িয়েছে পরক্ষণে। উদ্যোগী সত্তায় ফের কিশোরীর পেটে ভর দিয়ে পানি বের করার প্রয়াসে জুড়ল। একই কাণ্ড পুনরাবৃত্তি ঘটল 3 বার। অবশেষে শেষবার কিশোরীর পেটে ভর দিতে মুখ ভরে পানি বেরোলো কিশোরীর পেট থেকে। খুক খুক কাশিতে মত্ত হলো পরক্ষণে। যুবক এতক্ষণে স্বস্তি পেল বোধহয়। কেমন স্বস্তির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি চোখ খোলেনি। দুর্বলতায় অসাড়তা নামলো তার সম্পূর্ণ বদনে। এবার বুঝি মেয়েটা জ্ঞান ফিরে পেয়ে ডুব দিয়েছে ঘুমের রাজ্যে। নাক দিয়ে টানছে ফোঁস নিঃশ্বাস। যুবক কেমন গম্ভীর অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। আশ্চর্য, একটা পিচ্চিকে দেখতে এত শান্তি দেখতে তো শান্তি পাওয়ার কি আছে? জলপ্রপাতের পাহাড়খানায় ঠিক উল্টো পাশে ঘন জঙ্গল। স্থানীয়রা ভয়ে কদম রাখে না সেতায়। পর্যটকদের সেতায় প্রবেশ নিষিদ্ধ। ঠিক এমন একটা দুর্গম জায়গায় খুঁটি গেড়েছে অচেনা মানব। তাঁবু টানিয়েছে নিজের। প্রকৃতিতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে বেশ আগে। অচেনা মানবের দক্ষ বদ্ধযুগল এগোচ্ছে তাঁবুর পানে। হাতে তার একখানা জ্বলন্ত মশার, প্রশস্ত কাঁধে ঝুলছে ঘুমন্ত মাহি। মেয়েটার নরম সরম কবজি সন্ধি দুটো আটকে আছে পরনের সফেদ রাঙা ফ্রকের অভাব গিটে। যুবক হাঁটছে। মাথার ওপর আকাশ ডাকছে। বোধহয় যে কোনো সময় আকাশ ভাগ চিরে নেমে আসবে বাড়িধারা। অথচ যুবক নির্বিকার। গটগট পায়ে চলে আসে তাঁবুর কাছে। হাতে থাকা মশালটা তাঁবুর বাইরে দাঁড় করিয়ে রেখে সে আলগোছে ঢুকলো ভেতরে। মাঝারি আকার তাঁবুটায় একখানা রোজ ম্যাট্রেস বিছিয়ে রাখা আগে থেকেই। যুবক সেদিক এগিয়ে এসে আলগোছে কাঁধ থেকে নামিয়ে দিল ঘুমন্ত মাহিকে। সম্পূর্ণ তাঁবুখানায় আপাতত রাজ্যের আধা বিরাজমান। অচেনা মানব তড়িৎ গতিতে বাইরে থেকে মশালটা নিয়ে এসে পা রাখল ভেতরে। মশাল উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় অবলোকিত হলো তাঁবুর ভেতরের অংশ। সে আলোর ঝলকানিতে
তক করে উঠল ঘুমন্ত মাহির নিষ্পাপ মুখোশটি। যুবক নীরবে এগিয়ে এসে বসলো মাহির মাথার কাছে। চোখ দুটোতে এক পশলা আবেগ জমেছে তার। সে আর যে আবেগে নাম যুবক নিজের কাছেও অজানা। যুবক মুখখানে লেপটেছে ভিন্ন প্রশান্তির ছাপ। মানব মানব আলগোছে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল, উন্মুক্ত করতে লাগলো মাহির আবদ্ধ হাত দুটো। নরম সরম হাত দুটো স্কার্ফের বাঁধন ছাড়া হতেই তারা কেমন গড়িয়ে পড়ল দুপাশে। যুবক ক্ষীণ হাসল বোধহয়, যে হাসি ঠোঁটের বদলে ফুটল সুদর্শন বাদামি চোখ দুটোতে। সে কেমন একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার অবাধ্য বাঁ হাতখানা ইতিমধ্যে এগিয়ে গিয়েছে কিশোরীর মসৃণ ললাটে। তার বাঁ হাতের তর্জনী আলতো করে ছুঁয়ে দিচ্ছে মাহির ললাট, সরিয়ে দিচ্ছে সেটাই এসে ভিড় জমে থাকা অবাধ্য চুলগুলোকে। যুবকের মুখাবয়ব বড় শান্ত, ঘাটটা সামান্য হেলে আছে ডান দিকে। সে কেমন অদ্ভুত আধিপত্য ভরা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, অনিচ্ছা সত্ত্বেও দ্য রুস্টিকিংয়ের অভিশপ্ত ছোঁয়ায় লেগেছে তুমি পিচ্ছি। আজ থেকে তুমি তবে আমার হলে। কারণ আমি আমার ছোঁয়া লাগা কিছুতেই অন্য কারো স্পর্শ সহ্য করি না, হোক সে কিছু আমার পছন্দের কিংবা অপছন্দের। যেটাই আমার স্পর্শ লেগেছে তা আমরণ কেবল আমারই থাকবে। থামলো রুস্টিকিং উর্ফে স্যাডো মনস্টার। মেয়েটার মুখ পানে নিবদ্ধ থাকা গভীর দৃষ্টযুগল ধীরে ধীরে নেমে এলো বিছানার পাশে। সেথায় অবহেলায় পড়ে আছে সফেদ রঙা স্কার্ফটা। তা দেখা মাত্র বাঁকা হাসলো মনস্টার। তক্ষুনি এক হাতে স্কার্ফটা তুলে আলগোছে পেঁচিয়ে নিল নিজ গলায়। অতঃপর সটানভাবে দাঁড়ালো সে। মেয়েটার পানে এক পলক দৃষ্টি ফেলে পরক্ষণে হাঁটা ধরলো বাইরে। ঝুম বৃষ্টিতে উপকার ধরণী, টলটলে পানিতে থই থই করছে চারপাশ। তাঁবুর ঠিক পিছনে বসে আছে নির্দয় মাফিয়া মনস্টার। গায়ে পূর্বের কালো রঙা হুডি, মুখে সাফেদ রঙা ফুল মাস্ক, গলায় পেঁচিয়ে রাখা কিশোরীর চিহ্ন। এক হাতে রুক্ষ মুঠে চেপে আছে একখানা ধারালো চাকু। ধারালো অস্ত্রের গা দিয়ে চুইয়ে পড়ছে লহু। বৃষ্টির ফোঁটা ধুয়ে দিচ্ছে তার গা। সামনেই পড়ে আছে এক মধ্যবয়সের বিচ্ছিন্ন মস্তক, সদ্য বিচ্ছিন্ন হয়েছে বলে লহুর রং বড্ড গাঢ়। যুবক নির্লিপ্ত ভঙ্গিমায় ঘাড় ফোটাচ্ছে। ফর্সা পদযুগলের রুক্ষ পদতলে ডুবিয়ে রেখেছে লহুর গায়ে। মানসিক শান্তি বড় প্রয়োজন তার, এসব না করলে কি আর চলে। যুবক রয়েস হয়ে সম্মুখে বিচ্ছিন্ন মস্তকের তালুর চুলগুলো চেপে ধরে উঠে দাঁড়ায়। দাম্ভিক কদমজোড়া উল্টে পাল্টে বাড়িয়ে আচানক ঘাড়ের পেশি কুচকে মুখ তুলে তাকায় আকাশপটে। সে কি দেখছে কে জানে। তবে এরই মধ্যে সে গান ধরল, এক দক্ষ কণ্ঠের করুণ সুরে গাইতে লাগলো, যে পথে এগিয়েছি পা সেও আমার চেনা না, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। কিশোরীর তন্দ্রায় ঘোর ভেঙেছে বহুক্ষণ আগে। অন্ধকারাচ্ছন্ন অচেনা জায়গা নিজেকে আবিষ্কার করে এমনিতেই ভয়ে তটস্থ বেচারি। তার মধ্যে অমন করুণ সুর। ভয়ার্ত মাহি তৎক্ষণাৎ পা বাড়ল অন্ধকারে। হাতড়ে হাতড়ে কোনো মতো বেরিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন তাঁবুর মধ্যে থেকে। ঝুম বৃষ্টির মাথায় নিয়ে বোকা মানবী পা ঘোরালো শব্দের উচ্চের পানে। শঙ্কিত মনে দুকদম এগিয়ে এসে যেই না উকি দিল তাঁবুর পেছনে, আর অমনি মেয়েটা কেমন স্তব্ধ বনে গেল ভয়ে। অদূরেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানব, দেখা যাচ্ছে তার একাংশ। তবে ভয়ার্ত মাহি দৃষ্টি গিয়ে থামল যুবকের হাতের দিকে। গোলাকার বল জাতীয় কিছু একটা, অন্ধকারে স্পষ্ট নয় তা। মাহি দৃষ্টি ক্ষীণ করল। ঠিক তখনই আকাশ ভাগে দেখা গেল বিদ্যুৎ ঝলকানি। সে ঝলকানির মৃদু আলোয় স্পষ্ট হলো যুবকের নৃশংসতা। ভয়ে নিঃশ্বাস আটকে গেল মাহির। কাঁপা কাঁপা বদনে পিছু সরতে গেলে আচমকা ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় রূঢ় মানব। তখনই মেয়েটার পানে নিবদ্ধ হলো তার ক্রূর দৃষ্টি। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটের কোণে আচমকা ফোটাল এক চিলতে মুচকি হাসির রেশ। সে আলগোছে মাহির দিকে বাড়িয়ে দিল এক হাত। ফের দক্ষ কণ্ঠে গাইতে লাগলো, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। যুবকের বাড়ন্ত হাত দৃষ্টিগোচর হওয়া মাত্রই ভয়ে ছিটে গেল মাহির ক্ষুদ্র তনু। কাঁপা কাঁপা পদযুগল, হাঁটু কম্পিত। বৃষ্টির মাত্রাতিরিক্ত রুদ্ধতায় দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি নিয়ে কিশোরী পেছালো কয়েক কদম। ওদিকে যুবক কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে, যেন সে দেখতে চাইছে মেয়েটার বাড়ন্ত সাহস। মাহি থামেনি। তক্ষুনি শরীরের সর্বশক্তি ছুটে পালালো পেছন পথে। এরই মধ্যে জঙ্গলের পথ ধরে এগিয়ে আসছে একদল লোক। প্রত্যেকের মুখে কেবল একটাই ডাক, মাহি, মাহি কোথায় তুমি? আতঙ্কে জর্জরিত ছোট্ট কিশোরী তক্ষুনি আওয়াজ তুলল কণ্ঠায়, চেঁচিয়ে বলল, আমি এখানে, এই যে আমি। কাঙ্ক্ষিত ব্যক্তির সাড়া পেয়ে তক্ষুনি ছুটে আসে প্রত্যেকে। ঝড় বৃষ্টি মাথায় নেই, একযোগে এগিয়ে এলেন সবাই। ভয়ার্ত মাহিও ছুটে এলো সে পথে। এক অদম্য মনোবলে দৌড়াচ্ছে মানবী। এর আগে এত শক্ত তার পদযুগল কোনোদিন ছিল না। সে দুরদম্য গতিতে ছুটল। একটা সময় গিয়ে আছড়ে পড়ল অতি পরিচিত ম্যাডামের বক্ষে। হাউমাউ করে কান্না জুড়ে নিজের ভয়গুলো জাহির করতে ব্যস্ত মানবী। এদিকে চিন্তিত ম্যাডাম কেমন মরিয়া হলেন মেয়েটাকে শান্ত করতে।
নিজে দুহাতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে আওড়ালেন। তুমি এখানে কিভাবে এলে মাহি? কান্নার ক্রূরতা বাক্রুদ্ধ মাহি চোখ মুখ খিচে রেখেছে তখন থেকে। তার কল্পনার মানসপটে এখনো ভাসছে নির্দয় মানবের নৃশংসতা। কানে বাজছে ওই করুণ সুর, আমাকে ফিরিয়ে নাও, আমি যে কে তোমার, তুমি তা বুঝিয়ে নাও। তক্ষুনি দুহাতে নিজের কান দুটো চেপে ধরলে মাহি। আত্মচিৎকারে মত্ত থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না না, আমি শুনতে চাই না ওই কণ্ঠ। ওনাকে থামতে বলুন, আমি সহ্য হচ্ছে না এ গান, আমি মরে যাচ্ছি, আমার দম বন্ধ লাগছে মা। বর্তমান এক বিকট চিৎকারে তক্ষুনি ঘুম ছুটল সপ্তদশী। সর্বাঙ্গ কাঁপছে তার, ঘামছে দরদর করে, আতকে সিটিয়ে গিয়েছে তন্মন, কণ্ঠায় নেমেছে বহু পুরানো খরা। সপ্তদশী এদিক ওদিক নজর ঘোরালো। ভোরের আলো এখনো ফোটেনি, বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আবারও ওই 3 বছর পুরনো অভিশপ্ত দিনটার কথা মনে পড়ল। শুকনো ঠোক গেলছে মাহি, হরিণী চোখ দুটো ঝরাচ্ছে নীরব অশ্রু। মেয়েটা তৎক্ষণাৎ দুহাতে আঁকড়ে ধরল নিজের কান দুটো, বুক ভাসিয়ে আওড়ায়। আবার কেন শুরু হলো এইসব? আর কতদিন ধরে চলবে অভিশাপ? আর কতগুলো রাত আমায় এভাবে ভয়ে ভয়ে কাটাতে হবে? আর কতগুলো রাত? 3টে বৎসর কি কম ছিল? শীততাপ নিয়ন্ত্রিত কণ্ঠে বিশাল এক কক্ষ, ছোট ছোট খেলার মাঠ বললে জাত যাবে না অবশ্য। একজোড়া দাম্ভিক কদম মাত্রই ঢুকলো কক্ষে। পায়ের গতিতে জোর নেই তার, যেন ফ্লোরকে কষ্ট না দেওয়ার পায়তারার মতো সে। দাম্ভিক কদমের মালিক এগোচ্ছে। দুয়ার থেকে কক্ষের অন্য পাশে যেতে রাখছে পাক্কা 5 মিনিট বাঁচে। কক্ষে সাজিয়ে রাখা সব অ্যান্টিক আসবাবপত্র। মাফিয়া হবার সুবাদে কত কিছুই জনাব হাসিল করেছে, তা আর ইয়াত্তা নেই। যুবক নীরবে এগিয়ে এসে দাঁড়ালো কক্ষের ডান পাশে দেয়ালের সম্মুখে। সম্পূর্ণ কাচের তৈরি দেওয়ালখানা, যার সামনে বেশ কয়েকটা বিশাল মাপের বুকশেলফ। যুবক হাত বাড়িয়ে বুকশেলফের 3 নম্বর সারির 2 নম্বর কলমে থাকা একখানা সবুজ বইয়ের মৃদু টান বসাতেই আচমকা বুকশেলফগুলো সরে গেল দুপাশ। উন্মুক্ত হলো এক গোপন কামরা। অন্ধকারে বুঁদ হয়েছে কামরাটি। যুবক পা বাড়ায় সম্মুখে। কিছুটা পথ এগিয়ে দেয়াল থাকা সুইচবোর্ডে আঙুল চাপা মাত্রই পরমুহূর্তে আলোকিত হলো সম্পূর্ণ গোপন কক্ষটি। সে কি আলোকিত রূপ বেরিয়েছে তার! হলদেটে আলোয় ছড়া সম্পূর্ণ কক্ষের কাঁচের দেয়ালে ঠিকরে পড়তেই চকচক করছে কেমন। রূঢ় মানব এগোলেন সম্মুখে। প্রশস্ত পথ দিয়ে বাঁদিকে মন নিয়েছেন জনাব। দেখা মিলল একখানা ক্লোজেটের দরজার। মনস্টার মহাশয় আলগোছে হাত রাখলেন দরজার গায়ে। এক ঝটকায় স্লাইডিং দরজাটা খুলে দিতেই সেটাই উন্মুক্ত হলো এক বিশাল আলোকিত স্থান। সেটায় অতি সযত্নে রাখা হয়েছে একটি সাদা স্কার্ফ। তার পাশে পড়ে আছে একটি কালো রঙা হেয়ার ব্যান্ড। মুগ্ধ ক্ষীণ হাসল। বাদামি ঠোঁটে নিম্নাংশ আলগোছে পিষ্ট হলো রুক্ষ ক্যানাইন দাঁতের চাপাই। সে হাত বাড়িয়ে বড্ড সযত্নে আঁকড়ে ধরল কিশোরীর মাহির বছর পুরনো স্মৃতিটা। অতঃপর তা মুখের কাছে এনে নিয়ে স্কার্ফের অভ্যন্তরে আলগোছে নাক ডুবালো সুদর্শন। এক লম্বা টানে কিশোরীর গায়ের সুঘ্রাণ টানতে টানতে চোখ বুজে নিল নীরবে। ঠিক একই ঘ্রাণ, আজও মনে হয় নতুন। যুবক ক্রমশ মাতাল হচ্ছে। যখন তার মতো বেপরোয়া পুরুষকে অতি শক্তিশালী মাদকও শান্ত করতে পারে না, ঠিক তখনই এই কাজেই স্বস্তি মিলে তার। কিশোরীর গায়ে সুঘ্রাণে মাতাল হয় সে। মস্তিষ্ক হয় ঠান্ডা, আজও মুগ্ধ অস্থির। বুকটায় দরকার প্রশান্তি। তাই তো যুবক নিঃশ্বাস টানছে ঘন ঘন। চোখ দুটো আগের ন্যায় বুজে রেখে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, যখন তোকে প্রথম দেখলাম আমার সেদিনই বোঝা উচিত ছিল পিচ্চি, একদিন তুই আমার মারাত্মক নেশায় পরিণত হবি। মাথার উপর ঝুম বৃষ্টি, গায়ে দোলা খাচ্ছে ঝোড়ো হাওয়া। একজোড়া ব্যস্ত কদম হেঁটে আসছে চেরি ব্লসম গার্ডেনের পথ দিয়ে। গায়ে তার পুরনো একখানা কালো রঙা হুডি। তবুও হুডির গা দেখে বোঝবার জো নেই এটা যে বড় পুরনো। মনস্টারের মুখ আজও ঢাকা সফেদ রঙা ফুল মাস্কে। গলায় পেঁচানো কিশোরীর চিহ্ন। বাঁ হাতের কবজি সন্ধিতে আটসাট হয়ে বেঁধে আছে কিশোরীর ফেলে যাওয়া হেয়ার ব্যান্ড। ডান হাতের মুঠো চেপে রাখা সদ্য বিচ্ছিন্ন কয়েদির মস্তক। যুবকের ব্যস্ত কদম এসে থামল প্যালেসের দোতলার সম্মুখে। ঘাড়ের মাংসল জায়গাটুকু সামান্য কুঁচকে সে মুখ তুললে চাইল। কেউ এতক্ষণ একদৃষ্টিতেই সপ্তদশীর খোলা জানালার পানে তাকিয়ে থেকে আচমকা গলায় সেই পুরাতন করুণ সুর টেনে বলল, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। ঘুম নেই সপ্তদশীর চোখে। দাঁড়িয়েছিল জানলার বড্ড কাছে। বৃষ্টি বরার দরুন মুখ বার করেনি সে, তবে চোখ বুঝে বাড়িধারার নির্মল অনুভবে মত্ত ছিল। এরই মধ্যে হুট করে সেই পুরনো করুণ সুর কর্ণগহ্বরে পৌঁছাতে চমকে ওঠে মাহি। তক্ষুনি কেঁপে
ক্ষুদ্র বদনখানি। নিজেকে সামলে সে তক্ষুনি উঁকি দিল জানালা দিয়ে। আর অমনি দৃষ্টিগোচর হলো সেই একই রহস্যময় মানবকে। সে আজও সেই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে বাড়াচ্ছে নিজের বাঁ হাত। কণ্ঠে ফের সুর তুলে বলে ওঠে, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আতকে নিঃশ্বাস আটকালো গলার কাছে শব্দদোষী। বিভ্রমে ডুবেছে অক্ষিপুট। কপালে দেখা মিলেছে ভয় আর সন্দিগ্ধতার ছাপ। ভয়ে কাঁপছে তার নরম অধযুগল, সর্বাঙ্গ কাঁপছে মৃগী রোগীর ন্যায়। সপ্তর্ষির গায়ে জোর নেই আর, মস্তিষ্ক ধরে নিয়েছে সম্পূর্ণটা তার কল্পনা। সে এখনও ঘুমিয়ে আছে। ধীরে ধীরে দৃশ্যটা ঝাপসা হচ্ছে মাহির। শরীরের প্রতিটি রন্ধ্রে ছড়িয়েছে শীতল ভাবস্রোত। জ্ঞান হারানোর পূর্ব লক্ষণ দেখা দিতেই সপ্তর্ষি ছিটকে সরে গেল জানালার কাছ থেকে। কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে নিজের সর্বাঙ্গ আঁকড়ে আতঙ্কিত কণ্ঠে শুধিয়ে গেল, না না, এ লোক, এ আমার কল্পনা, এটা হতে পারে না। আমি আমি জিভ খসে বহু বাক্য বেড়েছিল সপ্তর্ষি, তবে কিছু কিছু বাক্য অস্পষ্ট। ধীরে ধীরে নিশ্চল হচ্ছে বেচারি। মস্তিষ্ক থামালো কার্যক্রম। সম্মুখের দৃশ্যপট ঝাপসা হয়ে গেল নিবু নিবু। একটা সময় পুরোপুরি বন্ধ হলো সপ্তর্ষির চোখের পর্দা। এদিকে মুগ্ধ এখনও ঠায় দাঁড়িয়ে আছে জানালার দিকে মুখ করে। তার বাড়ন্ত হাত গুটিয়ে যাচ্ছে ক্রমশ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট জোড়া কেমন বাঁকা হাসছে দেখো। পিয়ার্সিং করা অক্ষিপুট তীক্ষ্ণ হয়েছে বেশ। যুবক এবার রয়েছে গম্ভীর অথচ রাশভারী কণ্ঠে বিড়বিড়ালো, দুনিয়া গোল পিচ্ছি, যার নেশাতে কাটিয়েছি ওটা 3টে বছর, ভাগ্যের জোরে সেই কিনা ছিল আমার ওই শত্রুর বীজ। এবার দেখার পালা এহসানের বেটি, তোর প্রতি আমার শত্রুতা জেতে নাকি আমার নেশা। তবে যেটাই জিতুক, রিমেম্বার, দিন শেষে তা তোর ওপর খুব মারাত্মকভাবে প্রভাব ফেলবে। অ্যান্ড অল মেক শিওর অফ দ্যাট, বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, তোর ওপর কর্তৃত্ব আগেও আমার ছিল, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন আমারই থাকবে। তোর ওই হরিণী চোখ, যে চোখের দৃষ্টি আমাকে আটকিয়েছি, সে চোখ আমি বাদে অন্য যার প্রতিচ্ছবি দেখবে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার দায়িত্ব আমার। তোর ওই ঠোঁট, যে ঠোঁট আমার স্পর্শ লেপটেছে, সে ঠোঁটের আগায় আমি বাদে অন্য যার নাম উঠবে তাকে আমি ধ্বংস করে ফেলবো। তুই আমার, মানে তোর পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি সবটা আমার। অ্যান্ড রুজদি কিং কখনোই তার অধিকারত্বে অন্যের হস্তক্ষেপ সহ্য করে না। হ্যাপি কাল দৃষ্টি পিচ্ছির উর্ফে বান্দির মেয়ে, আজ তোর আর আমার কালদৃষ্টির 3টে বছর ফুরলো। আমি নামক গোটা অভিশাপে জড়ালো তোর বাকিটা জীবন। এবার বল, আমি আসলে কে? বেস্ট, অর তোর খুব অপছন্দের কেউ? মার্বেলের তকতকে মেঝের মসৃণতা ছাপিয়ে রুক্ষ ঘর্ষণে এগোচ্ছে দুজোড়া ধাতব চাকার একখানা খাবার ট্রলি। তুলছে গড়গড় শব্দ। নীরবতার নির্ভুলতায় ডুবে থাকা প্রশস্ত করিডোরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ধাতব চাকার রুক্ষ শব্দ। ধীরে ধীরে সে শব্দ ক্ষীণ হচ্ছে, এগোচ্ছে সপ্তর্ষির কক্ষের পানে। একজোড়া গৌরবর্ণা নরম হাত শক্ত করে চেপে রেখেছে ট্রলির কাঁধ। হাত দুটোর মালিক নিজ শক্তির কামাল দেখিয়ে মৃদু ধাক্কায় ঠেলে আনছে নির্জীব ট্রলিটাকে। তার বিবর্ণ মুখখানায় ক্লান্তির ছাপ স্পষ্ট। গৌরবর্ণা বিদেশিনীর গায়ে ত্বকে ভাটি পড়েছে বেশ। তার গায়ে একখানা মলিন মেইড ড্রেস, সম্পূর্ণ কালো রঙা একখানা ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের টাকনু ছুঁই ছুঁই। ফ্রকের পেটের ধারে আবার খোঁচা খোঁচা সফেদ রঙা সুতোর কাজ। বোতামও লাগিয়েছে বেশ কটা। তৈরি করেছে কৃত্রিম পকেট। তরুণীর হলদেটে সোনালি রঙা চুলগুলো পনিটেল করে রাখা। মাথার ওপর থেকে সফেদ রঙা ছোট স্কার্ফ পেঁচিয়ে ঘুরিয়ে এনেছে পনিটেলের নিচে। সে যেন পুরনো ব্রিটিশ আমলের গৃহপরিচারিকা। তরুণীর মুখাবয়বে তেমন করে উজ্জ্বলতা নেই। পায়ের গতি বড় ক্ষীণ। মলিন মুখে গন্তব্যস্থলের নিকট এসে পা দুটো থামাতেই তার পথ আটকালো দুজন কক্ষরক্ষী। বলিষ্ঠ বাহুদয়ে তেমন সরু চোখে তাকিয়ে আছে তরুণীর মিলার পানে। তাদের চোখ দুটোতে একরাশ জিজ্ঞাসা। মুখগহ্বরে জীবের উপস্থিতি না থাকায় মানবদায় চোখ দিয়ে জেরা করছেন মেয়েটাকে। অভ্যন্তরে ঘাবড়ালো মিলা। মলিন মুখখানায় টানলো কপট শুদ্ধতার ছাপ। নতমুখে খানিক ঢোক গিলে শুধালো, মুনলাইটের খাবার নিয়ে এসেছি, চিন্তা করবেন না, মনস্টারের পূর্ব নির্দেশ অনুযায়ী এ খাবার চেখে দেখা হয়েছে। যথার্থ উত্তর পেয়ে তক্ষুনি দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন দেহরক্ষী দুজন। আলগোছে তীক্ষ্ণ নজর জোড়া হাঁটালেন তরুণীর ওপর থেকে। তটস্থ তরুণী ফের গতি টানল পায়ের। ধীরে সুস্থে ট্রলি ঠেলে আলগোছে ঢুকলো কক্ষে। আনমনা দৃষ্টি জমিন হতে হুট করে ওপরে উঠতে এক দৃশ্য ঝটকায়
ঝটকা খেলো মিলা। চোখ দুটো তার অজান্তেই ছুঁয়ে নিল কপাল। বিস্ময়ে দূরত্ব বাড়ালো গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অধর যুগলে। তার বিস্ময়ত দৃষ্টিযুগল সম্মুখে নিবদ্ধ। 5 দূরত্বে মেঝে অবহেলিত ফুলের শেষ পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। নিঃশ্বাস চলছে কিনা কে জানা। মিলা বিচলিত হলো। এক অজানা ভয়ে মুচড়ে উঠল তার বুক। হাত পা দুটো হতবিহ্বলতায় হারিয়েছে কর্মক্ষমতা। সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে হতবম্বতার রেশ। সেই রেশ কাটতে লেগে গেল প্রায় মিনিট দুয়েক। অতঃপর তরুণী সম্বিত ফিরতেই সে ছুট লাগালো মাহির পানে। 2 লাফে এগিয়ে সে তক্ষুনি হাঁটু গেড়ে বসলো অচেতন সপ্তদশীর মাথার পাশে। 2 হাতে তড়িঘড়ি করে মাহির মাথাটা আলগোছে নিজের কোলে তুলে নিয়ে অস্থির মানবী কেমন বিচলিত কণ্ঠে ডাকলো, মুনলাইট, মুনলাইট, শুনতে পাচ্ছ? কি হলো তোমার? মিলা বড় অস্থির। মেয়েটার এহেন অবস্থা তার নিজেরই নিঃশ্বাস আটকিয়েছে গলার কাছে। অস্থিরতায় কাঁপছে বুক। অসহায়ত্ব ছেয়ে গিয়েছে সম্পূর্ণ মুখাবয়বে। কাকে ডাকবে সে? কাকে বলবে সাহায্যের কথা? তরুণীর উচ্চাটন ভাব বাড়ছে ক্রমশ। অস্থিরতায় স্বভাব বশত কামড়াচ্ছে ঠোঁট। হন্যে চোখে ঘাড় বাঁকিয়ে তাকাতেই হুট করে দৃষ্টি আটকালো খাবার ট্রলির দিকে। তৎক্ষণাৎ তরুণীর ফাঁকা মস্তিষ্ক বোধহয় কার্যক্ষমতা বাড়ালো। বিচক্ষণী কায়দায় তার নিকট প্রস্তাব ছুড়ল, মেয়েটার মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। বিচলিত মিলা তৎক্ষণাৎ অচেতন সপ্তদশীর ক্ষুদ্র মাথাটা নিজে থেকে নামালো। অতঃপর কোনরূপ কাল বিলম্ব না করেই তক্ষুনি হামাগুড়ি দিয়ে পৌঁছালো ট্রলির দ্বারে। এক হাতে পানি ভর্তি গ্লাসখানা তুলে এনে ফের শরীর ঘুরিয়ে ছুটে এলো মাহির কাছে। ক্ষুদ্র দেহটা বড্ড কাঁপছে তার। হাত দুটোর অবস্থাও বেগতিক। তবুও সাহসী তরুণী হার মানেনি। ডান হাতে 3টে লম্বা আঙুল এক জায়গায় পানি ভর্তি গ্লাসে ডুবিয়ে অচেতন সপ্তদশীর মুখে ঝাপটা দিতে লাগলো বেশ কয়েকবার। কিন্তু কাণ্ড দেখো, সপ্তদশীর গভীর নিদ্রা যে ভাঙছেই না। মিলার উচ্চাটন বাড়ল ফের। সরু দৃষ্টি এক পলক তাকালো হাতে থাকা গ্লাসের পানে। অতঃপর মেয়েটার ওপর কোন ভূত চাপলো কে জানে। সে কেমন বোকার ন্যায় পানি ভর্তি গ্লাসটা সম্পূর্ণ উল্টে ধরলো ঘুমন্ত মাহির মুখের ওপর। আর অমনি এক পশলা পানির বহর আছড়ে পড়লো সপ্তদশীর নরম মুখ পানে। এরূপ কাণ্ডে মাহির ঘুমন্ত মস্তিষ্ক বোধহয় মুহূর্তেই সচল হলো। বদ্ধ চোখ দুটো ধরে নিল আবারও অতীতের রূপ। মস্তিষ্ক বোঝালো বৃষ্টি পড়ছে। তক্ষুনি চৈতন্য ফিরল সপ্তদশীর। মনের কোণে জমে থাকা ভয়রা বুঝি লাফিয়ে উঠল একযোগে। মেয়েটা কেমন চোখ খিচে রেগে হড়বড়িয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল, না, চলে যান আপনি, আসবেন না আমার কাছে। আমি। বাকিটা ঠোঁটের আগায় এসে আনমনেই আটকে গেল মাহির। চোখের পর্দা সরিয়ে সম্মুখে তাকাতেই ধ্যান ফিরল তার। ঘোলাটে দৃষ্টি অতি পরিচিত মানুষটার নির্মল মুখখানার ওপর পড়তেই থমকায় সপ্তদশী। ভয়ের আশঙ্কায় ভাটি পড়ল কিছুটা। নেত্র হলো ছলছল। কাঁপা কাঁপা বদনখানিতে একটু আধটু নজর বুলিয়ে নেয় সপ্তদশী। বোঝার চেষ্টা চালায় তার বর্তমান উপস্থিতি। এদিকে মিলা কেমন হতবাক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। কপালে পড়েছে গোটা কতক ভাঁজ। দ্বিধায় জর্জরিত সপ্তদশীর নরম কাঁধে আলগোছে হাত রেখিয়ে সে কেমন সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, আর ইউ ওকে মুনলাইট? মনের কথা গিলতে পারার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে সপ্তদশীর। সে ক্ষমতার জোরে সে এখনও সবার কাছ থেকে লুকিয়ে এসেছে গত 3 বছরের আগের সেই অভিশপ্ত দিনটির কথা। মাহি আজও তাই করলো। আলগোছে ঢোক গিলে হজম করে নিল নিজের মনের রহস্য। মুখাবয়বে কপট ছাপ জড়িয়ে মিনমিনে স্বরে বলল, শঙ্কিত মিলা গুচকে নিয়েছে ভুরুযুগল। কপালের চামড়া আগের চেয়ে আরও খানিকটা গুছিয়ে গেল তার। মুখাবয়বে ফোটালো সন্দিগ্ধতার ছাপ। কণ্ঠে একরা সন্দিহান ভাব বজায় রেখে মেয়েটা আচমকা জিজ্ঞেস করে বসে, সত্যি? নীরবে মাথা ঝাঁকায় সপ্তদশী। ধীরে ধীরে চিবুক নামিয়েছে কণ্ঠায়। তার এমন প্রসঙ্গে এড়ানোর বিষয়টা বোধহয় ভালো লাগলো না মিলার। মেয়েটা কেমন তীক্ষ্ণ দৃষ্টি এখনও তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা চালাছে সপ্তদশী এরূপ বাহানার কারণ। ঘড়ির কাঁটার জানান দিচ্ছে বেলা 10টা বেজে 12 মিনিট। পেন্ট হাউসের লাউঞ্জে আপাতত ভূমিকম্প হচ্ছে। তবে সে ভূমিকম্প প্রকৃতির নয়, বরং শ্যাডো মনস্টারের। বেপরোয়া লোকটার আজ কি হয়েছে কে জানে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তার মাথার রক্ত গরম হয়েছে 40 ডিগ্রির ওপরে। পান থেকে সামান্য চুন খসলেই চালিয়ে যাচ্ছে ভূমিকম্প। পেন্ট হাউস ভর্তি গার্ডস এবং মেডস বেচারা আপাতত ভয়ে কুণ্ঠিত। হাউস চিফ অ্যালেক্সের নির্দেশে সবাই অবস্থান করেছেন।
দ্য শ্যাডো মনস্টারের নাগাল হতে 10 হাত দূরত্বে। নিরবতায় মুদে থাকা প্রশস্ত করিডোরখানা কিছুক্ষণ আগে অবধি নিস্তব্ধ থাকলেও আপাতত সেটাই ছড়িয়ে পড়েছে একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। পদযুগলের মালিক আজ বড্ড উত্তপ্ত, মুখাবয়বে সে কি রাগ তার। রোজ কায়দা করে ক্লিন সেভ করা দৃঢ় চোয়ালখানা যেন ধারালো ব্লেডের ন্যায় চকচক করছে। নিখাত সৌন্দর্যমণ্ডিত বাদামি চোখ দুটোই যেন আগুন লেপ্টে আছে। গোছালো কপালের সঙ্গে তাল মিলিয়েছে কুঞ্চিত হৃদয়। মুগ্ধ হাঁটছে, তার পা দুটো ধূপধাপ শব্দও যেন জানান দিচ্ছে যুবক আজ বড় উত্তপ্ত। তার বলিষ্ঠ দেহে আটসাট হয়ে আটকে আছে একখানা ফিনফিনে কালো রঙা শার্টের হাতা দুটো গোটাতে গোটাতে এগোচ্ছে মুগ্ধ, ফলে উন্মুক্ত হয়েছে তার ট্যাটু শোভিত শক্তপোক্ত হাত দুটো। যুবকের ডান কানে একখানা ইয়ারপোড, ওপাশিকে কেউ বুঝে মিনমিন স্বরে বলে যাচ্ছে কিছু, অথচ রূঢ় মানবের সেদিকে পাত্তা নেই। তার অচেতন বেয়াদব মনটা বারবার কুপ্রস্তাব দিয়ে বলে যাচ্ছে, মেয়েটা এখন কি করছে, একটু চোখের দেখা দেখে আসা উচিত নয় কি? মনের কোণে উত্থাপিত হওয়া এহেন কুপ্রস্তাবের ঘোর বিতর্দিতা করেছে মনস্টারের উত্তপ্ত মস্তিষ্ক। ধিক্কার দিয়ে থেকে বারবার বলছে, লজ্জা করে না স্বয়ং রুজদি কিং হয়ে এক মুখে দু ধরনের কথা বলতে? ছি, লোকে শুনলে কি বলবে? মস্তিষ্কের এরূপ ধিক্কার যেন সঙ্গে সঙ্গে গায়ে লাগলো মনস্টারের। কঠোর হলো হৃদয়। নিজের উপচে পড়া হেলে দুলে আবেগের রাশিতে টান বসিয়ে জনাব শক্ত হলেন পরক্ষণে। সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে দেখবে না, মোটেও দেখবে না। মুগ্ধ যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই এয়ারপোর্টের ওপাশ থেকে ভেসে এলো কোনো এক জৈনকের কণ্ঠ। মনস্টার, তাহলে কি বলেন, ডিল ফাইনাল করব? ভাবনার ডোরে আকস্মাৎ বাগড়া পড়তেই কপালের রগ ফুটল রূঢ় মানবের। চোয়াল তুলল কটমট শব্দ। সে তক্ষুনি কটমটিয়ে হুঙ্কার ছুড়ে বলে বসল, ফাক অফ বাস্টার্ড। থতমত খেলেন জৈনক। কিসের ভিত্তিতে কি উত্তর পেলো তা ভাবার আগেই ওপাশ থেকে টুট টুট করে ডিসকানেক্ট হলো কল। জৈনক কেবল হাঁ করে তাকিয়ে রইলেন ফোনের স্ক্রিনের পানে। পেন্টহাউসের বিস্তৃত এবং রাজকীয় ডাইনিং রুমের সে কি অপরূপ সৌন্দর্য। মেঝে জুড়ে চকচকে কাঁচের ফ্লোর, সিলিংয়ে ঝুলছে স্ফটিকের বিশাল ঝাড়বাতি। পুরো কামরা জুড়ে বিশাল আকৃতির রাজকীয় এক কাঠের ডাইনিং টেবিল। টেবিলের দুধারে নতমস্তকে দাঁড়িয়ে আছে পুরুষ মেডস, করছেন মনস্টারের অপেক্ষা। প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ডাইনিংয়ে স্বচ্ছ কাছের মেঝেতে পা পড়ল মনস্টারের। গটগটিয়ে হেড অফ দ্য চেয়ারের পানে এগোচ্ছেন তিনি। একজন দক্ষ মেডস তৎক্ষণাৎ এগিয়ে এসে নত মুখে চেয়ার টেনে দিলেন আলগোছে। দাপটে মনস্টার বসলেন সেথায়। পাশ থেকে আরেকজন গার্ডস তখন এগিয়ে এসে একখানা সফেদ রঙা রুমাল বিছিয়ে দিলেন মনস্টারের কোলে। আরেকজন তার চেয়ে এক ধাপ এগিয়ে কাঁপা কাঁপা হাতে বেশ দ্রুততার সাথে তুলে দিচ্ছেন সম্মুখের প্লেট চামচ। নিজেদের কাজে পরিসমাপ্তি ঘটিয়ে পিছু হাঁটলেন তারা। পরবর্তীতে কিচেন থেকে সারিবদ্ধভাবে একযোগে এগিয়ে এলেন বেশ কিছু মহোদয়। প্রত্যেকের হাতে নানান ধরনের কুইজিন, দেশি বিদেশি কন্টিনেন্টাল। মনস্টার কখনোই বললেন না তিনি কোনটা খাবেন, বললেন না কোনটা তিনি খাবেন। যার দারুণ আলাদা খাটুনি খেটে বেচারার বানিয়ে বসেন নানান ধরনের কুইজিন। ইতালিয়ান শেফ আজ এক নতুন আঙ্গিকে বানিয়েছেন রিসোট্টো। তিনি আগবারই এগিয়ে এসে মাথা ঝুঁকে দাঁড়ালেন। অনুমতি চাইবার প্রয়াসে নতমুখে বললেন, মনস্টার, আপনাকে একটু রিসোট্টো দিব? সহসা কর্মর দৃষ্টি তুলল মুগ্ধ। মাথা ভর্তি উত্তপ্ত আগুনে ঘি পড়ল কোনো কারণ ছাড়াই। রুড়মানো কেমন দাঁত খেছে তক্ষুনি নিজের বাঁ হাতে শক্ত 5 আঙুলের ছাপ বসালো বেচারার রন্ধন শিল্পীর ফোলা ফোলা গালে। এহেন হুটহাট আক্রমণের আকস্মিকতায় সঙ্গে সঙ্গে ছিটকে পড়লেন বেচারা শেফ। সঙ্গে সঙ্গে পড়লেন নিজের অত স্বাদের রান্নাগুলো। এদিকে রুড়মানো কেমন সাপে নেয় ফোঁস করতে করতে গর্জন তুলে বলল, খেতে যেহেতু বসেছি তাহলে দিয়ে দিবি, আগ বাড়িয়ে জিজ্ঞেস করার কি আছে বাস্টার্ড। এহেন গর্জনে তটস্থ সবাই। অ্যালেক্সও কেমন গা বাঁচিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে 5 হাত দূরেতে। মনস্টার হিসিয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে টেবিলের স্বচ্ছ কাঁচের ওপর পড়ে থাকা ফর্কটা তুলে নিল আলগোছে। পরক্ষণে ফের গর্জে বলল, খাবার দেওয়ার জন্য আলাদা করে বলতে হবে বাস্টার্ড। সহসা আঁতকে ওঠেন সবাই। স্বয়ং ক্ষিপ্ত মনস্টারের সম্মুখে যাবার মতো শক্তি পাচ্ছে না বেচারাদের কদম। তবে না গেলে যে প্রাণ সংশয় বাড়বে বই কমবে না। এহেন চিন্তার পরিক্রমায় রাশিয়ান শেফ এগিয়ে এলেন গুটি গুটি পায়ে। হাতে তার একখানা খাবারের ডিশ, সে তাই স্যালাডের মাঝে ডুবে আছে এক টুকরো স্ট্যাক, সঙ্গে মাস্ট পটেটো। বেচারা এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে খাবারটুকু সার্ভ করতে উদ্যত হলেন। তবে ওমা,
এবারেতে তার সঙ্গেও ঘটলো আরও ভয়ঙ্কর কিছু। নির্দয় মানব কেমন দাঁত পিষে তক্ষুনি হাতে থাকা তীক্ষ্ণ দাঁত সম্পন্ন ফর্কটা এক ঝটকায় ঢুকিয়ে দিলেন রাশিয়ান শেফের বাঁ হাতের কবজিসন্ধি বরাবর। এহেন আকস্মিক ঘটনায় এক মুহূর্ত স্থবির রইলেও পর মুহূর্তে এক বিকট চিৎকারে দূরে ছিটকে পড়লেন বেচারা রাশিয়ান শেফ। বেচারার আহত হাতখানা থেকে গলগলিয়ে বেরোচ্ছে লহু, সেই সঙ্গে যুক্ত হচ্ছে বেচারার বিকট আত্মচিৎকার। তবে সে চিৎকারে আচমকা রুখ পড়ল মশারের তেজি হুঙ্কারে। আওয়াজ নিচে, আরেকবার চিৎকার দিলে একেবারে মাথা আলাদা করে দিব। সহসা দাঁতের রুষ্ট চাপায় ঠোঁট আঁকড়ে ধরেন বেচারা শেফ। যথাসম্ভব নিজের ওপর উপচে পড়া কান্নাগুলোকে আটকে রেখে গোঙাচ্ছেন তিনি। অথচ মনসার কেমন কটমট করছে দেখো। শক্ত হাতে নিজের ঘাড় ডলে দাঁত কিরমির করে আওড়াচ্ছে। আমার অনুমতি ছাড়া আমার পাতে খাবার সার্ভ করার সাহস পেলি কোথা থেকে বাস্টার্ডস? প্রাণের মায়া নেই তোদের? দ্বিধায় পড়লেন বাকিরা। আকাশের রঙের চাইতেও অতি দ্রুত রং বদলান মাফিয়া মনস্টারের মন। কখন কোনটা করবেন সে সিদ্ধান্ত যেন তার একারই। অ্যালেক্স এবার সুযোগ বুঝে এগিয়ে আসে দু কদম, মাথাটা বরাবরের ন্যায় নুইয়ে রেখে শান্ত কণ্ঠে আওড়ালো, মনস্টার, সাউথ কোরিয়ার ডিল এখনও পেন্ডিং। আমার মনে হচ্ছে এবার আমার নিজে যাওয়া উচিত। নাকের পাটা ফুলল মুগ্ধের। মসৃণ ললাটের চামড়ায় অভ্যন্তরে লুকিয়ে থাকা রাগগুলো ফুলে উঠল ধপধপিয়ে। ট্যাটু শৈলীতে অঙ্কিত শক্তপোক্ত হাত দুটো মুষ্টিবদ্ধ হলো নিমেষেই। চোয়ালের রেখা হলো টানটান। যুবক তক্ষুনি উঠে দাঁড়ায় বসা ছেড়ে। বলিষ্ঠ দেহ আচমকা চেয়ার ছাড়তে নির্জীব চেয়ারখানা দুলে উঠল বেশ। সেদিকে থোড়াই পাত্তা দিবে মনস্টার? সে উল্টো কটমট কণ্ঠে গর্জন তুলে বলল, জেট রেডি কর। আটকে ওঠে অ্যালেক্স। মনের কোণে একটা সংশয় নিয়ে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে বসে, মনস্টার আপনি? বাকিটা বলার ফুরসত হয়নি অ্যালেক্সের। তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের হুঙ্কার, আই সেড গেট দ্য জেট রেডি। তুলতুলে ফোমে ভরা বিনব্যাগে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ফোমের আড়ালে দেবে আছে তার বলিষ্ঠ দেহ। মাথাটা হেলে আছে পেছনে। শরীরের ভঙ্গিমা বড্ড এলোমেলো তার। এক পা হালকা গুটিয়ে রাখা, তো আবার অন্য পা ছড়িয়েছে অন্যত্র। বাঁ হাতটা অবহেলিত আকারে ঝুলছে ব্যাগের পাশে। বাঁ হাতের কনুইয়ের অভ্যন্তরীণ মাংসলো জায়গা হতে নির্বিকারে চুইয়ে পড়ছে লহু। মেঝে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু ব্যবহৃত সিরিঞ্জ, শূন্য কাছে ছোট ছোট শিশি। যুবকের ঠিক সম্মুখে দাঁড় করানো একখানা টেবিল, যেথায় এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে আছে অসংখ্য বিদেশি অ্যালকোহলের বোতল। তন্মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যালকোহলের কাছের বোতলখানা মুঠোয় চেপে রেখেছে মুগ্ধ। ক্ষণে ক্ষণে বোতলের ডগায় বসেছে চুমুক। সদ্য ড্রাগস নেওয়ায় শরীরটা বড় দুর্বল লাগছে তার। মস্তিষ্ক চলছে ধীর গতিতে। যুবক চোখ বুঝে মাথা হেলিয়ে রেখেছে। পরনের শার্টখানা সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা, ফলে ঘর্মাক্ত লোমহীন পেটানো বক্ষ স্পষ্ট দৃশ্যমান। মুগ্ধ যখন নিজ স্বস্তিতে নিগুড়ভাবে মত্ত, ঠিক তখনই তার কর্ণগহ্বরে হুট করে ভেসে এলো এক অতি পরিচিত ঋণঋণে কণ্ঠ। আপনি আবারও ড্রাগস নিয়েছেন? আচমকা চোখ দুটো পর্দা সরালো মুগ্ধ। শিথিল কপালের চামড়া সামান্য গুছিয়ে রয়ে শুয়ে ঘাড় সোজা করে দেখালো সম্মুখে। তার ঝাপসা দৃষ্টি ধরা পড়েছে সপ্তদর্শী। অভিমানিনী নাক ফুলিয়ে তাকিয়ে আছে যুবকের পানে। যুবক হাসল। ক্যানাইন দাঁতে রুষ্ট স্পর্শে পিষ্টে করলো পিয়ার্সিং করা ঠোঁটের অংশ। সম্মুখে আলগোছে বাঁ হাতখানা বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, কাছে আয় জসমিস। অভিমানিনীর অভিমানের পারদ বড্ড উঁচু। অত সহজে গলল না যুবকের ডাকে। যুবক ঠাঁই বাড়িয়ে রেখেছে হাত। ধীরে ধীরে কাজ করছে ঘাড়। শান্ত কণ্ঠে আবারও বলল, কাছে আয় পিচ্চি। সহসা অভিমানিনীর রাগী চোখ দুটো আছড়ে পড়ল যুবকের পানে। মুখখানায় কৃত্রিম রাগী ভাবভঙ্গিমা ফুটিয়ে সে আলগোছে এগিয়ে এসে চেপে ধরল মুগ্ধের বাড়ন্ত হাত। ঠিক তখনই এক হেঁচকা টানে মেয়েটাকে নিজের উন্মুক্ত বক্ষের ওপর আঁচড়ে ফেলল মুগ্ধ। আশ্চর্য, সপ্তদোষী ভরকায়নি। উল্টো চোখে মুখে অদ্ভুত শান্ত ভাব ফুটিয়ে যুবকের বুকে থেকে আলতো করে সরে এসে বসলো তার বাড়িয়ে শক্ত উরুর ওপর। মুগ্ধ কেমন নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। সপ্তদশী মুচকি হাসছে, গভীর দৃষ্টে অবলোকন করে যাচ্ছে সুদর্শনকে। মুগ্ধ ফের বাঁকা হাসলো। মাথাটা আবারও পেছনে হেলিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ইউ আর মাই হ্যালুসিনেশন, রাইট? তোর জায়গায় সত্যি সত্যি আমার বান্দির মেয়ে হলে এতক্ষণে তাকে ছোঁয়ার অপরাধে আমাকে তুলোধুনো করে ছাড়তো। বাট সি, ইউ আর লাফিং। ইউ নো হোয়াট? নো ওয়ান ক্যান বিট মাই বান্দির মেয়ে, নট ইভেন মাই হ্যালুসিনেশন।
সি হিটস ডিফারেন্ট। সপ্তদশীর প্রতিচ্ছবি এখনো হাসছে, নিজে উদ্যোগে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইছে যুবকের কণ্ঠনালীর অতীব সুন্দর উঁচু হাড়খানা। সে তাই আলতো করে আঙুল ছোঁয়াতেই সপ্তদশীর কবজি সন্ধি খপ করে চেপে ধরে মুগ্ধ। তৎক্ষণাৎ ঘাড়ের হাড় সটান করে ক্ষুদ্র চোখে চাইল মেয়েটার পানে। অতঃপর সপ্তদশী নিগুড় ও রহস্যবেদী চাহনতে ডুব দিয়ে নিজেকে রাঙাতে তৎপর যুবক। সিক্ত জীব ঠেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, আগে তুই শুধু আমার স্বপ্নে আসতি বান্দির মেয়ে, তাও মাঝে মধ্যে। তবে যেদিন থেকে তোকে আমি নিয়ে এলাম নিজ কারাগারের বন্দি করতে, সেদিন থেকে তুই আমার শয়নের স্বপ্নে, ইভেন জেগে থাকা অবস্থাতেও কল্পনাতে ফাঁসছিস। এমনটা কেন করছিস বান্দির মেয়ে? হোক তুই আমার নেশা, তাতে কি? তুই যে আমার শত্রু দুর্বলতা, এটা তো চিরন্তন সত্য। তোকে কষ্ট দিলে তোর বাপ মরবে, তিলে তিলে মরবে, একটু একটু করে মরবে, ঠিক যেমনটা আমার শৈশব মরেছে, আমার মা মরেছে। তোকে মারতে এনেছি, বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে এনেছি। হ্যাঁ মানলাম, আমি 3 বছর আগে তোর চলে যাওয়া দেখে বলেছিলাম আমি আবারও ফিরবো, তবে পরের বার তোর সকল সম্পর্ক ছিন্ন ভিন্ন করে তোকে একমাত্র নিজের করে নিয়ে যাব। তবে তখন তো জানতাম না তুই কে। জানলাম সেদিন, যেদিন প্রথম রেহানের বাড়িতে তাহিব এহসানের মেয়েকে মারতে গিয়ে আমার ঘুমন্ত পিচ্চিকে দেখলাম। ঠিক একই নাক মুখ যা আমি স্বপ্নে দেখতাম, নেশায় বুধ থাকলে দেখতাম। এই সব কিছুই কি ভাগ্য পিচ্চি? এটা কেমন ভাগ্য? তুই কি জানিস আমি কতটা নির্দয়? আমি নিজের প্রতিশোধ নিতে তোর মতো হাজারটা নেশাকেও বলিদান দিতে ন্যানো সেকেন্ডও ভাববো না, বিশ্বাস কর, ভাববো না। শুধু সমস্যা একটাই, তোকে মারতে গেলে হাত কাঁপে, বুক মোচড় দেয়। বাঁক নেই সপ্তর্ষির ঠোঁটের গোড়ায়, সেথায় এবার থমথমে ভাব স্পষ্ট। যুবক থামলো, চোখ দুটো আলগোছে বুঝে নিয়ে নিঃশ্বাস টানলো জোরালো ভঙ্গিতে। খানিকক্ষণ চুপ থেকে আবারও চোখ দুটো খুলে ঘাড় কাত করে জিজ্ঞেস করলো, কল্পনা হওয়া সত্ত্বেও সারাদিনে একটিবারও সামনে এলি না কেন বান্দির মেয়ে? মাহি চোখ মুখে আধার নেমেছে, চিবুক নেমেছে কণ্ঠায়। মেয়েটা কেমন উদাস মুখে বলল, আপনি আমায় দেখতে চাননি তাই। ঠোঁট পিষে হাসলো রুড় মানব, বাঁ হাতে আলগোছে চেপে ধরলো সপ্তর্ষির বাঁকানো কোমর। সেথায় মৃদু টান বসিয়ে মেয়েটাকে নিজের বড্ড কাছে এনে তার নির্মল মুখ পানে গভীর দৃষ্টে তাকালো মুগ্ধ। বাঁকা কণ্ঠে বলল, তুই আবার কবে থেকে আমার বাধ্য হলি? এতবার না করা সত্ত্বেও যখন তখন সামনে চলে আসতি, আর আজ কি না আমার এক কথায় চুপসে গেলি? তা বল শুনি, কবে থেকে এতটা বাধ্য হলি? সপ্তদর্শী নিখাত চোখে চাইলে এবার, ঠোঁটের কোণে মুচকি হাসি রেস টেনে আওড়ালো, যেদিন থেকে আপনার মন আপনার অজান্তে অবাধ্য হয়ে আমার প্রতি বাধ্যতা প্রকাশ করেছে, ঠিক সেদিন থেকে। মেয়েটার এহেন মোটা বাক্যে আনমনে শরীর দুলিয়ে হেসে ওঠে মাফিয়া বেস্ট। এই প্রথম বোধহয় এত সুন্দর করে হাসল সে। হাসির তোরে মুখ দিয়ে যেন মুক্ত ঝরছে। সুদর্শন হাসির মাঝেই হুট করে দৃষ্টি থমকে তাকালো মেয়েটার পানে। কিয়তক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, তোকে দেখলে ইদানিং আমার এমন লাগে কেন চাসমিস? অবাধের ছাপ ফুটেছে সপ্তদশীর মুখে, কপাল গুটিয়েছে নিমেষেই। সে কেমন অবোধ কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন লাগে? মাফিয়া বেস্ট সময় নিল না, তক্ষুনি মাথাটা এগিয়ে নিয়ে আলগোছে রাখলো সপ্তদশীর বুকের কাছে। সে তাই পরম শান্তিতে মুখ গোছে পড়ে রইল কিয়তক্ষণ, নাক টেনে নিঃশ্বাস নিল জোরালো ভাবে। অতঃপর ভাঙা ভাঙা গলায় আওড়ালো, ঠিক যেমনটা প্রথম দর্শনে লেগেছিল, একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি, নাম না জানা অনুভূতি, এক কথায় সঙ্গীন হৃদয় অনুভূতি। থমকায় রুর মানবের বরফ গলা কণ্ঠ। বুকের খাঁচায় লুকায়িত স্পন্দিত অঙ্গটা বুঝি এক্ষুনি বেরিয়ে আসতে চাইছে বুক পিঞ্জরের বাঁধন থেকে। তার শান্ত কণ্ঠস্বর বাদ পেয়েছে কণ্ঠার উঁচু হাড়খানার হস্তক্ষেপে। বলা নেই কওয়া নেই, হুট করে কণ্ঠনালীর মধ্যাংশ এক অদ্ভুত চিনচিনি ব্যথা শুরু হলো রুর মানবের, যে ব্যথায় কুঁচকে গিয়েছে মানবের সরু হৃদয়, গুটিয়ে গিয়েছে কপাল, মুখদের হাঁসফাঁস বাড়ল। তক্ষুনি সপ্তদশের নরম বক্ষে পেঁজা তুলনায় গুটিয়ে নিল নিজ মুখ। গলার কাছে হুটহাট সৃষ্টি হওয়া উদ্ভট ব্যথার উপশমে যুবকের তামাকে পোড়া বাদামি ঠোঁটজোড়ার মধ্যেকার দূরত্ব বাড়ল খানিক। নাকের বদলে নিঃশ্বাস টানার কর্মে লিপ্ত হলো মুখ। বুক ফুলিয়ে নিঃশ্বাস টানছে রুর মানব। বুকের ওঠানামার গতি বড় জোরালো এ মুহূর্তে। ফাঁকা মস্তিষ্ক তার ধীরে ধীরে কার্যক্ষমতা শিথিল করতে চাইছে। চোখ দুটো কুঁচকে আছে এখনও। সপ্তদশীর নরম বক্ষে মুখ গুজে রেখে যুবক ফের লম্বা এক নিঃশ্বাস টানতে হঠাৎ কুঁচকে গেল তার বদ্ধ চোখ দুটো। মুহূর্ত ব্যয়ে তড়াক করে পর্দা সরে রুর মানবের ঘোলাটে দৃষ্টি। তড়িত বেগে মাথা উঠে এলো সপ্তদশীর বক্ষ হতে। পরক্ষণে যুবকের কুঞ্চিত দৃষ্টিযুগল একযোগে গিয়ে আছড়ে পড়ল সপ্তদশীর নির্মল মুখ পানে। সপ্তদশী মৃদু হাসছে, তার দৃষ্টিতে আচ্ছন্ন ভাব স্পষ্ট। যুবকের ঘোর
ধরল না এতে। সে কেমন ঘোলাটে দৃষ্টি মাহির পানে রেখে আচমকা অনীহাবতে বলে বসল, তোর গায়ে আমার চশমেশের ঘ্রাণ নেই, দূরে সর আমার কাছ থেকে। যুবকের এহেন অনীহা মিশ্রিত কণ্ঠে সপ্তর্ষির হরিণী চোখ দুটোতে নামলো ঘোর বর্ষা। মুখে নামলো রাজ্যের আধার। কুণ্ঠিত হলো নারী কায়া। সুনিবন চিবুকখানা রয়ে শুয়ে গিয়ে ঠেকলো কণ্ঠার কাছে। মাথা ভর্তি এলোমেলো চুল তার, উঠছে অবাধ্যের ন্যায়। নতুন করে গজানো দুর্বাঘাসের ন্যায় ছোট ছোট চুলগুলো কেমন বেয়াদবের ন্যায় আছড়ে পড়ছে সপ্তর্ষির পত্র পল্লবের ন্যায় মুখখানার ওপর। যুবক ঘোলাটে চোখে দেখছে সব। হুট করে বেয়াদব মস্তিষ্কটা কেমন জ্বলে উঠল তার। সে তক্ষুনি নড়েচড়ে উঠে এসে আচানক খামচে ধরল মাহির সিল্কি চুলগুলো। এহেন কাণ্ডে মোটেও ভর খায়নি সপ্তর্ষি। উল্টো পিট চোখে আড়াআড়ি দৃষ্টি মুখ তুলে চাইল। ওদিকে রুটমানও কেমন কটমট করছে চুলগুলোর দিকে তাকিয়ে থেকে। হালকা খাঁজযুক্ত দৃঢ় চোয়ালখানা ফুটে উঠল শক্তভাবে। চোখ মুখে সে কি রাগ তার। কণ্ঠে একরাশ হিংস নিয়ে হিসি আওড়ালো, ডোন্ট টাচ হার বাস্টার্স, সি ইজ মাই প্রপার্টি। নির্জীব চুলের সঙ্গেও সে কি অদ্ভুত হিংসে মাফিয়া বেস্টের। মুখখানার সর্বত্র লেপটে আছে বিরক্তির ভাঁজ। সপ্তর্ষির আর দৃষ্টি এবার প্রশস্ত হলো। ঠোঁটের কোণে ঝুলল মুচকি হাসির শেষ। নজর ধীরে ধীরে সুদর্শনের বাড়ন্ত হাতের প্রাণে নিবদ্ধ হলো। সুদর্শনের গৌরবর্ণ শক্তপোক্ত হাতের পৃষ্ঠে নীলচে শিরাগুচ্ছ স্পষ্ট। কবজিসন্ধিতে আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙা রিবন ব্যান্ড। তক্ষুণ সংকুচিত হলো সপ্তর্ষি ভ্রুযুগল। অচানক নড়েচড়ে উঠে হাত বাড়িয়ে এক খপলায় আটকে ধরে মুগ্ধের বাঁ হাত। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে, হাতে এটা কি? মুগ্ধের বিমুগ্ধ নয়ন মাহির পানে তাকিয়েছে এক দৃষ্টি। সে তাই নেই বিন্দুমাত্র নিরাগ্রহ। কণ্ঠে একরাশ মলিনতা ঢেলে সে আওড়ালো, আমার না পাওয়ার ধন। সহসা কুচকে গেল সপ্তর্ষির বাঁকান ভ্রুদয়। ললাটে নামলো সন্ধিহান ভাঁজের ছাপ। মেয়েটা খানিক ঠোঁট উল্টে চেয়ে রইল রুর মানবের পানে। যুবক দেখল তা। পরক্ষণে আলতো করে বাঁ চোখে পিয়ার্সিং করা ভ্রুটা সামান্য উঁচিয়ে নীরবে জিজ্ঞেস করল, কি? সহসা চোখ ঘোরালো মাহি। যুবকের শক্তপোক্ত হাতখানা ছেড়ে দিয়ে দুহাতে চেপে ধরল নিজের অবাধ্য চুলগুলো। হাত ঘুরিয়ে খোপা বাঁধার ভং ধরে বলল, রিবন ব্যান্ডটা দিন তো, চুলগুলো বড্ড জ্বালাচ্ছে। যুবক তক্ষুনি নাকচ করে ওঠে সপ্তর্ষির এহেন বাক্যে। মাথার ওপর একরাশ ভার নিয়ে সহসা ঘাটটা এলিয়ে দিল বিং ব্যাগের গায়ে। লম্বা এক নিঃশ্বাস টেনে দুধ চোখ বুজে আওড়ালো, এটার ভাগ আমি কাউকে দিব না, ইভেন আমার হ্যালুসিনেশনকেও দিব না। এটা আমার, শুধু আমার। ধীরে ধীরে কণ্ঠ জুড়িয়ে আসছে রুর মানবে। চোখ দুটোর পাতা ভার হলো বেশ। তারা কেমন আপন মনে বুঝে গেল আপনা আপনি। পাহাড় সম বলিষ্ঠ দেহখানা নামলো অসারতা। হাত দুটো আলগোছে নেমে গেল দেহের দুপাশে। অতঃপর রুর মানব ডুব দিল ক্লান্তির নিদ্রায়। দুপুর গড়িয়ে বিকেল নামবা জোগাড়। সেন্ট পিটার্সবার্গের আকাশটা আজ বহুদিন পর স্বচ্ছ হলো। রৌদ্রের খুব একটা প্রখরতা না থাকলেও তার উপস্থিতি অস্পষ্ট নয়। হাটখোলা জানালার দ্বারে বিছিয়ে রাখা মখমলি কাউচের ওপর পা দুটো ভেঙে বসে আছে মাহি। কাউচের হ্যান্ডেলে কুশন চেপে পিঠ হেলিয়ে রেখেছে তাতে। হরিণী চোখ দুটো তার আটকে আছে রিমেলস গোল ফ্রেমের চশমার আড়ালে। দুহাতে ধরে রাখা একখানা মোটা বই। আপাতত সপ্তর্ষির সকল মনোযোগ বইয়ের ভাঁজে নিবদ্ধ। মসৃণ পা দুটো সম্মুখে কুটকুট করছে কিউটি। খাচ্ছে গাজরের স্লাইস। মাঝে মধ্যে মনিবের কোলে আসার বায়না জুড়েন মহাশয়। তবে সে বায়নার পূরণ হলো কই? সপ্তদশী যে বড্ড বইবোকা মানুষ। বইয়ের মাঝে একবার ডুব দিতে পারলে তার থোড়াই খবর থাকে দুনিয়া নিয়ে। মাহির মনোযোগী চোখ দুটো সামান্য কুচকে আছে। বোধহয় এতক্ষণে বইয়ের বেশ ইন্টারেস্টিং অংশে চলে এসেছে সে। তবে শেষটুকু পড়তে গিয়ে বাঁধলো আর এক কাণ্ড। কাহিনী তো খতম হলোই না, উল্টে লেখা আছে টু বি কন্টিনিউ। সপ্তদশী বড্ড অস্থির হলো এহেন কাণ্ডে। মসৃণ ললাটে চামড়ায় গোটা কত ক্ষোভের ভাঁজ ফেলে তক্ষুনি পা দুটো নামিয়ে রাখলো মার্বেলের তকতকে মেঝেতে। নরম হাতে মুঠোয় সদ্য শেষ হওয়া বইটা নিয়েই পায়ের গতি টানল মাহি। এক্ষুনি লাইব্রেরিতে গিয়ে বাকিটুকু পড়তে হবে তার, নয়তো অভ্যন্তরীণ আগ্রহ এবং কৌতূহলতায় অস্থির হবে তার তন্মন। এহেন চিন্তার পরিক্রমায় পায়ের গতি জোরালো হলো সপ্তদশীর। ধূপধাপ কদমে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। গোলাপি আভায় ছেয়ে আছে চেরি ব্লসম গার্ডেনের জমিন। জাপানিজ সৌন্দর্যের প্রতীকী ফুলগুলো নরম সরম গোলাপি পাপড়িগুলো কেমন ঝরে পড়ছে নিজ দায়িত্বে।
ঢেকে দিচ্ছে বাগান জমিনের আসল রূপ। কয়েক জোড়া বুটজুতো পড়ুয়া দাম্ভিক কদম কেমন রুদ্রতার সঙ্গে পিষে দিচ্ছে গোলাপির নরম পাপড়িগুলো। গটগটি এগোচ্ছে প্যালেসের দিকে। সম্মুখে দাম্ভিক কদম জোড়া রুর মালিক বড় ব্যস্ত। আজ আবারও সেজেছে দ্য গ্রেট রুজদি কিংয়ের সজ্জায়। গায়ে কালো রঙা ওভারকোট, বকে আঁটসাট হয়ে আটকে আছে কালো শার্ট, সঙ্গে মিলিয়ে পড়েছে কালো রঙা প্যান্ট। ডান হাতের কবজিসন্ধিতে শোভা পাচ্ছে দ্য স্যারো মনস্টার নামক সিগনেচার ব্রেসলেট। যুবকের মাথায় এঁটে বসেছে কালো রঙা গোলাকার ফেডোরা টুপি। সুদর্শন মুখখানায় আপাতত উন্মুক্ত। যুবকের পিছু পিছু এগোচ্ছে অ্যালেক্স এবং এডউইন। দুটো গম্ভীর মুখ বলিষ্ঠবান পুরুষ একে অপরের পাশাপাশি হাঁটলেও দুজনের দৃষ্টি একে অপরের বিপরীত। নাকের পাটা সমানে ফুলছে দুজনের। চোয়ালের পেশি হয়েছে টান টান। ভাগ্যিস মনস্টার সামনে আছে, নয়তো এক্ষুনি দু সাপে নেউলের মধ্যে ফের বাধ্য হাতাহাতি। জোরালো ভঙ্গিতে প্যালেসের সম্মুখে সিঁড়িতে পা রাখল মুগ্ধ। দায়িত্বরত গার্ডেরা তক্ষুনি মাথা ঝুঁকিয়ে কুর্নিশ জানালেন মনস্টারকে। রুরমানব সেদিকে ফিরেও তাকালেন না। উল্টো পায়ের গতি বাড়িয়ে ঢুকলেন ভেতরে। তার ব্যস্ত কদমজোড়া গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে কারুকার্যে খেচিত গোলাকার স্থানে এসে পড়তে আচমকা পায়ের গতি রুখে টানল নির্দয় মানব। থেমে গেলেন সশরীরে। তার হৃদয়টা এবার একটু বেশি জ্বালাচ্ছে মনে হচ্ছে। বেয়াদব অঙ্গরাকে এতক্ষণে কোনো মতো সামলে রাখতে পারলেও এখন কেন যেন অবাধ হতে চাইছে সে। বারে বারে মনের মধ্যিখানে উত্থাপন করছে, মেয়েটাকে একটু দেখে নিলে কী বা হয়ে যাবে। হৃদয়ের এহেন বেয়াদবি দেখে দাঁত কিরমির করে ওঠে মুগ্ধ। বেয়াদব অঙ্গরা কত বড় সাহস! তার দেহের খাঁচায় থেকে ওই বান্দির মেয়েকে দেখার ইচ্ছে পোষণ করছে। ওই যে ঘোর অন্যায়! মায়াভরা হৃদয়ের এহেন অবাধ ইচ্ছাকে এক প্রকার চুলোয় চড়াইলেন মাফিয়া বেস্ট। অত সহজে থোড়াই শুনবে হৃদয়ের কথা। মুগ্ধ কেমন তিতিবিরক্ত রূপে তক্ষুনি শরীর ঘুরিয়ে উল্টো পথে পা ঘোরালো। পেছন থেকে ধেয়ে আসা দু গম্ভীর পুরুষদের পানে কটমট দৃষ্টি নিক্ষেপ করে শুধুই গর্জন তুলে শুধালো, ইউ ব্লাডি মর্স! এতটুকু পথ আসতে এতক্ষণ লাগে তোদের? পায়ে জোর নেই রাস্কেল! ভরকায় অ্যালেক্স এবং এডউইন। বেচারারা কেমন তৎক্ষণাৎ নজর ঝুঁকি হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেল মাঝপথে। বেচারারা ভেবে ভেবে কুপকাত মনস্টারের আবার জ্বলে ওঠার কারণ সম্পর্কে। ওদিকে মুগ্ধ মহাশয় সাপের ন্যায় ফোঁসফোঁস করছে। সুদর্শন মুখখানায় এক অদৃশ্য আগুন লিপটে যুবক কেমন গটগট পায়ে এগিয়ে এলো বেচারা দুটোর সম্মুখে। অতঃপর মুখোমুখি দাঁড়িয়ে এক হিংস্র থাবায় আচানক কাত করল এডউইনের ফর্সা গালটা। ইস! মনস্টারের অমন ব্যগ্র থাবা গালে পড়তেই গালের মাংসগুলো বুঝি খুলে খুলে পড়েছে তার। সঙ্গে যে জ্বলুনি হচ্ছে না, মনে হচ্ছে কেউ জোর করে এক মুঠো মরিচের গুঁড়ো এনে ইচ্ছে মতো ডলে দিয়েছে গালটায়। বেচারার এরূপ অবস্থা অবলোকন করে পাশে দাঁড়িয়ে থেকে অ্যালেক্স মহোদয় খানিকটা খুশি হতেই যাবেন, ঠিক তখনই এক শক্তপোক্ত মুঠোর পাঞ্চ এসে বসল তার উদর বরাবর। সহসা ব্যথায় কুঁচকে গেল অ্যালেক্সের সুদর্শন শ্যামবর্ণ মুখখানা। বেঁকে গেল মেরুদণ্ডের হাড়। বেচারা আর সটানভাবে দাঁড়িয়ে থাকার জো নেই। পা দুটোর শক্ত হাড়গোড় কাঁপছে ভীষণ। এই বুঝি তারা ভেঙে বসিয়ে দিবে বেচারাকে। তাদের অমন করুণ দশা দেখলেও গললেন না মাফিয়া বিষ। তক্ষুনি ওভারকোটের অভ্যন্তরে হাত গুলিয়ে কোমর থেকে রিভলভারটা বের করে এনে তাক করলেন এডউইনের দিকে। কটমট করতে করতে হুঙ্কার ছুড়লেন, দেরি করলি কেন তোরা? কোথায় ছিড়িস? উত্তর দে, না হলে! বাকিটা জিভ ঘষে বেরোনোর আগে যুবকের ক্রূর দৃষ্টি আচানক গিয়ে ঠেকল তিনতলার প্রশস্ত করিডরের পানে। তাই অতি কাঙ্ক্ষিত নির্মল মুখখানা পরিদর্শন পেয়ে তৎক্ষণাৎ থমকায় রুরমানব। থমকায় তার ক্রূর দৃষ্টি। এতক্ষণ যাবৎ সম্পূর্ণ মুখমণ্ডলে জড়িয়ে থাকা একরাশ আগুনকেও বুঝি মাত্র এক পশলা বৃষ্টি নামালো। সে বৃষ্টির ঝাপটায় নিভে গেল যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুন। বৃষ্টির ক্রূরতার পরশ ক্ষীণ হতে রিভলভারের চাবি থেকে আনমনে সরে গেল তর্জনী। আলগা হলো হাতের বাঁধন। অদূরের তিনতলার করিডোর দিয়ে আপন মনে হাঁটছে সপ্তদোষী। হাতে একখানা বই তার। মনোযোগী দৃষ্টিযুগল বইয়ের মসৃণ পৃষ্ঠে নিবদ্ধ। মুখ দেখে কেমন বিগলিত নয়নে তাকিয়ে রইল সেদিকে। হতবিহ্বলতায় যুবকের রিভলভারটা ধরে রাখার বাড়ন্ত ডান হাতখান আলগোছে নেমে গেল। বাঁ হাতের বোধহয় ভর করেছে রাজ্যের সব ভার। কিছুতেই বেচারা উঠছে না উপরে। রুরমানবের সম্পূর্ণ বদনে ছেয়ে গিয়েছে প্রবল শান্তি। তার বাদামি চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্ট গোলাকার টুপির ছত্রছায়ার আড়ালে সপ্তদোষীর নির্মল মুখখানা অবলোকন করতে বাদ পাচ্ছে বোধ হয়। অস্থির যুবক তক্ষুনি ডান হাতখানা উঁচিয়ে এনে আলগোছে মাথার ওপর থেকে টুপিটা নামিয়ে নিল। এবার সম্মুখ দৃষ্টিও স্পষ্ট তার। বাদামি চোখ দুটো ফের ডুব দিল গভীরতায়। তারা অপেক্ষায়িত সপ্তদোষীর ফিরে তাকানোর জন্য, প্রবলভাবে দায়বদ্ধ, একটাবার চোখাচোখি করার জন্য। রুরমানব এতক্ষণে টের পেল সে তৃষ্ণার্ত। গ্রীষ্মের বিদঘুটে গরমের মরুভূমিতে হাঁটতে থাকা পথিকের ন্যায় তৃষ্ণার্ত সে।
খরায় জরাজীর্ণ তার কণ্ঠ, শুকিয়ে কাঠ হয়েছে দৃষ্টি। সে দৃষ্টি বোধহয় স্বস্তি পাবে সপ্তর্ষির নীরের চাহনিতে। অথচ কাণ্ড দেখো, সপ্তর্ষির গভীর মনোযোগ একচুল নড়চড় হচ্ছে না, সরছে না বইয়ের ভাঁজ থেকে তার দৃষ্টি। মনস্টার ক্ষুদ্র করলেন নিজের চোখ দুটো। ফর্সা মসৃণ ললাটায় গোটাকতক রুষ্ট তার ভাঁজ টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার পানে। মাহি বইয়ের পৃষ্ঠে চোখ রেখে এগোচ্ছে। তার কদম ছুটেছে ব্যক্তিগত লাইব্রেরির দিকে। এদিকে তার অমন অগ্রাহ্যতা দেখে রূঢ় মানবের মাথার তালু জ্বলে উঠল দাউ দাউ করে। মুখাবয়বে সদ্য ফুটে ওঠা মুগ্ধতাটুকু উধাও হলো নিমেষেই। সেটাই এবার ভর করল রূঢ় মানবের চিরচেনা রূপ। ক্রূরতার ব্লেডের ন্যায় ফুটে উঠল হীন খাসযুক্ত চোয়ালখানা। নিখাত সৌন্দর্যের প্রতীকী বাদামি চোখ দুটোর ক্রমশ ঝাঁপ দিল টকবগে লেলিহান দাবানলে। গৌরবর্ণ সুদর্শন মুখখানা সহস্র রূপ ধরল টকটকে ললিমার। মুষ্টিবদ্ধ হলো শক্ত হাত দুটো। সপ্তর্ষি তখনও দৃষ্টিপাত করেনি রূঢ় মানবের পানে। এতে বুঝি ঘি পড়ল মানবের জ্বলতে থাকা বদনে। মিনিট পাঁচেক অতিবাহিত হওয়ার সত্ত্বেও নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আছে মুগ্ধ। অপেক্ষায় আছে মেয়েটা ফিরে তাকাবে বলে। অথচ বালাই ষাট। মেয়েটা যখন মুগ্ধতা ডুবলো কে জানে, সে কেমন আপন মনে ঢুকে পড়ল লাইব্রেরির কক্ষে। তার এহেন উপেক্ষা যেন সরাসরি তীরের ফলার ন্যায় এসে বিঁধল মুগ্ধের বুকটায়। সারাটা দিন তার চোখ দুটো তৃষ্ণার্ত পথিকে ন্যায় খুঁজেছে মেয়েটাকে। মন মস্তিষ্কের দোলাচলে দ্বিধায় পড়েছে বহুবার। অথচ মেয়েটা কেমন নির্বিকার। সম্পূর্ণ ব্যাপারটা মোটেও হজম হলো না মুগ্ধে। সে কেমন সাপের ন্যায় ফুসফুস করতে লাগলো। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নিম্নাংশের ঠোঁটখানা। শক্ত হাতে অনবরত ঘাড় ডলতে ডলতে হুঙ্কার ছুড়ে বলল, এডউইন, বোতল আন। শীততাপ নিয়ন্ত্রিত বিশালাকার লাইব্রেরির কক্ষ। চারিদিকে দেয়াল জুড়ে বড় বড় বুকশেলফ। সেটাই ভিড় জমিয়েছে নানান বাহারি বইয়ের স্তূপ। বাঁদিকের উঁচু উঁচু সেলফের দ্বারে দাঁড় করিয়ে রাখা একখানা মই। অন্তর্মুখী মানবী ধীরে ধীরে নামছে মইবে। তার হাতে একখানা নোবেল পার্ট। মেয়েটার চোখ মুখে ঝিলিক দিচ্ছে আনন্দের রেশ। মনের কোণে জমে থাকা মাত্রাতিরিক্ত অস্থিরতায় মইয়ের শেষ সিঁড়িতে পা বাঁধিয়ে টুপ করে নামল সে। তড়িঘড়ি করে এগিয়ে এলো দুহাত দূরত্বে বিছিয়ে রাখা একখানা সফেদ রঙা মখমলি তোষকের পানে। সেটাই দুহাঁটু ভাঁজ করে বসল মাহি। হাত বাড়িয়ে পাশ থেকে কোলে তুলে নিল নরম তুলতুলে কুশনখানা। অতঃপর নতুন বইয়ের কভার খুলে উদ্বিগ্নতায় চোখ রাখল বইয়ের ভাঁজে। বোল্ড হরফের দুটো লাইনের স্তবকে গভীরভাবে ডুব দিতেই আচমকা সপ্তর্ষির কর্ণগহ্বরে ভেসে এলো অতি পরিচিত বজ্রকণ্ঠের হুঙ্কার, হাউ ডিয়ার ইউ। তক্ষুনি হকচকিয়ে ওঠে মাহি। হকচকানোর দরুন নড়ে চড়ে ওঠে তার সর্বাঙ্গ। ভরকানো দৃষ্টি সহসা সম্মুখে পড়তেই দেখল ঝড়ের বেগে গটগটিয়ে এগিয়ে আসছে রূঢ় মানব। তার চোখ মুখে সিকি রাগ। তা অবলোকন হওয়া মাত্রই শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। হাত থেকে আলগোছে নামিয়ে রাখলো বইটা। ওদিকে মুগ্ধের পায়ের গতি জোরালো। তা এসে রুখ টানল সপ্তদশীর সন্নিকটে। অবোধ মাহি ঘাড়ের পেশি কুচকে মুখ তুলে চাইল। অমন একটা পাহাড়সম মানুষের পানে তাকিয়ে থাকতেই ঘাড় বুঝি বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তবে সপ্তর্ষি নাছরবান্ধা চেয়ে রইল এক মনে। যুবক দাঁত কিরমির করছে। দাঁত কপাটের রুষ্ট আওয়াজ স্পষ্ট কানে বাজছে সপ্তদশী। সহসা ঘাবড়ে গেল মাহি। নরম সরম অধরযুগল তিত্তির করে হালকা কাঁপিয়ে জিভ খসিয়ে বাক্য আওড়াতে উদ্যত হতেই আচমকা মেরুদণ্ড বাঁকিয়ে আনলো রূঢ় মানব। অতঃপর চোখের পলকে তক্ষুন এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। হকচকানোর সময় পায়নি মাহি। চোখের ফেলার আগেই ঘটল যা ঘটার। যুবক জোর বাড়াচ্ছে হাতে। সপ্তর্ষির নরম চোয়ালখানা পিষ্ট হয়েছে তার রুক্ষ হাতের মুঠোয়। কটমট শব্দে তুলছে চোয়ালের হাড়। ব্যথায় মুখ কুচকে নেয় মাহি। দুহাত চেপে ধরে কঠিন মানবের শক্ত হাতে। পিষ্ট হতে থাকা চোয়ালখানা যুবকের রুক্ষ মুঠো হাত ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠতে সম্মুখ থেকে ভেসে হলো মুগ্ধের হিংস্র গর্জন, হাউ ডিয়ার ইউ বান্দির মেয়ে, হাউ ডিয়ার ইউ ইগনোর মি। এই আমাকে, দ্য শ্যাডো মনস্টারকে ইগনোর করার মতো এত বড় কলিজা তোর কোত্থেকে এলো জানোয়ারের বাচ্চা? কি আছে তোর ওই বইয়ে যা আমার চাইতে বেশি নোটিসেবল? উত্তর দে বান্দির মেয়ে। চোয়ালের হাড় ভাঙার উপক্রম সপ্তদশী। মুখ ফসকে কথা বেরোনোর জো নেই। অথচ রূঢ় মানব কিনা তাকেই প্রশ্ন করছে। ব্যথায় গোঙাচ্ছে মাহি। ছলছল দৃষ্টিযুগল সম্মুখে তাক করতেই ব্যগ্র হলো রূঢ় মানব। তক্ষুনি বুঝি তার ক্রূর দৃষ্টিতে এক টুকরো বরফের দানা ছুঁড়ে মারল কেউ। সপ্তদশী ছলছল চোখ দুটোর নীরের চাহনি ঝড় তুলেছে মানবের বুকে। মাথাভর্তি উত্তপ্ত আগুন সেখানে দাউ দাউ করে জ্বলছে।
সেখানে হৃদয় কাঁপছে দুর্বার গতিতে। যুবক সহজা ঝটকা মেরে ছেড়ে দিল মাহির নরম তুলতুলে চোয়ালখানা। এক আকাশসম রাগ এখনও চলমান তার মধ্যে। হিতাহিত জ্ঞানশূন্য মানব তৎক্ষণাৎ দুহাতে টেনে ধরে নিজের মাথার লম্বা লম্বা বাব্যে ছাট চুলগুলো। অতঃপর এক ভয়ঙ্কর হিংস্র হুঙ্কারে মাফিয়া বেশ চিৎকার করে বলে ওঠে, হোয়াই আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, হোলি ফাক। যুবকের বিকট চিৎকারে কাঁপছে কক্ষের প্রতিটি দেয়াল, সেই সঙ্গে কাঁপছে ভীতু সপ্তদর্শী। ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে বেচারি। রুনমানব থামছে না। একবার ইচ্ছে মতো টানছে নিজের চুলগুলো, তো আরেকবার নিজ গালেই একের পর এক শক্ত চাপড় বসাচ্ছে বেপরোয়া পুরুষ। দু পায়ের সচল গতিতে এদিক ওদিক অস্থিরতায় পায়চারি চালিয়ে রাশিয়ান ভাষায় বিড়বিড় করে বলছে, নো, ওর গায়ে হাত তোলা যাবে না। ও কাঁদলে আমার সহ্য হচ্ছে না। আই কান্ট টলারেট হার টিয়ার্স। উফ, আই কান্ট। সপ্তদর্শী নির্বিকার। দু হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কাঁদছে সে। রুরমানব আর দৃষ্টে এক পলক চাইল মেয়েটার পানে। সহসা তার মানসপটে ভেসে উঠল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। আর অমনি ফের হিতাহিত জ্ঞান হারালো মাফিয়া বিষ্ট। তখনই ব্যাগ্রপা এগিয়ে এসে হাঁটু ঠেকালো মেঝেতে। পরক্ষণে নিজের শক্তপোক্ত রুক্ষ আঙুলগুলো সহসা সপ্তদর্শীর চুলের গোড়ায় ঢুকিয়ে দিয়ে আঁকড়ে ধরল চুলের গোছা। এবারে আর চুপ করে থাকতে পারেনি সপ্তদর্শী। ব্যথায় কেঁদে ওঠে ঠোঁট ভেঙে। মুগ্ধ দেখল সে কান্না। বাদামি চোখ দুটো তার এক অজানা ব্যথায় ডুব দিয়েছে, তার জ্বলেছে অগ্রাহ্যের আগুনে। সে তক্ষুনি মেয়েটার মাথা সামান্য ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, এই বান্দির মেয়ে, তুই আমার না? বল, তুই আমার তো, তাই না? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন? তোর চোখ দুটো আমার বদলে অন্য কিছুতে মনোযোগ টানলো কেন? কি নেই আমার মধ্যে? আর কি আছে তোর ওই বইয়ে? কই দেখি তো। বলেই উন্মাদ পুরুষ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহির নরম চুলের গোছা। বেপরোয়ার ন্যায় হিতাহিত জ্ঞান হারিয়ে খানিকটা সরে সে তোষক থেকে আলগোছে তুলে নিয়েই অবহেলিত আকারে পড়ে থাকা বইটা। বইয়ের মসৃণ পৃষ্ঠাগুলো অস্থির ভঙ্গিতে উল্টোপাল্টা দেখছে মুগ্ধ। মানবের সর্বাঙ্গ কাঁপছে রাগে। চোয়ালের কটমট শব্দে কাঁপছে সপ্তদর্শী। ওদিকে মুগ্ধ ফের বজ্রকণ্ঠে গর্জে বলল, এই বান্দির মেয়ে, এটাই কি আছে যা তোকে আমার দিকে তাকানো থেকে বিরত রাখলো? কি আছে এটাই? একটু দেখাতো। এ পর্যায়ে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে মাহি। কণ্ঠ রুদ্ধ তার, জিভের ডগায় রানী। সে তো লোকটাকে দেখেইনি। তাহলে ইগনোর করবার প্রশ্ন আসে কোত্থেকে? সপ্তদর্শী যখন নিজে ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই ঝটবেগে এগিয়ে এলো মুগ্ধ। অস্থির কায়দায় হাতের বইটা অদূরে ছুড়ে দিয়ে আলগোছে নিজের দু হাঁটুর ভর ঠেকালো মেঝেতে। অতঃপর পরাস্ত সৈনিকের ন্যায় নিজে দু হাতের রুক্ষ আজরায় সপ্তদর্শী নরম মুখখানা আলতো করে ছুঁয়ে দিয়ে বেপরোয়া কণ্ঠে আওড়ালো, কেন এমন করলি জাসমিস? কি কমতি আছে আমার মধ্যে? কেন তাকালি না আমার দিকে? আমি কি দেখতে খুব খারাপ? আমি ইগনোরেন্স সহ্য করতে পারি না জাসমিস, বিশ্বাস কর। এই জায়গাটাই। বলতেই বেপরোয়া পুরুষ তক্ষুনি চেপে ধরে মাহির ডান হাতের নরম তুলতুলে কবজি সন্ধি। পরক্ষণে সপ্তদর্শী সেই কবজি টেনে এনে আলগোজে ছোঁয়ালো নিজের বুকের বাঁ পাশে। হতভম্ব মাহি। মুগ্ধের এহেন উন্মাত্ততা আজ প্রথম পরখ করল সে। যদিও বা লোকটার এরূপ বিচলিত হবার কারণ অজানা তার। এদিকে মুগ্ধ বুঝি আজ নিজের হোশে নেই। মাহির হাতকারা নিজের বুকে চেপে ঢোকে কটমটিয়ে বলতে লাগলো, এই জায়গাটাই জ্বলছে, বড্ড জ্বলছে জাসমিস। তুই কি করলি এটা? কেন উপেক্ষা করলি আমায়? আমার মধ্যে কি নেই বল? আমি দেখতে অসুন্দর? দৃষ্টি সন্দিগ্ধ রুরমানবের। থেমেছে বাঘ। বসে বসে তক্ষুনি পাগলের ন্যায় নিজ গা থেকে এক ছটকায় খুলে নিল ওভারকোটটা। পরক্ষণে একে একে খুলে নিল শার্টের সবগুলো বোতাম। অতঃপর উন্মুক্ত করলেন নিচে পেটানো দেহখানা। মাহির সম্মুখে নিজে সুদর্শন উন্মুক্ত দেহখানা দাঁড় করিয়ে উন্মাদ যুবক ফেরা ওড়ালো। অ্যাম আই নট হ্যান্ডসাম? এই তাকা আমার দিকে। আমি কি দেখতে খারাপ? তোকে পাগল করার মতো সুন্দর নই আমি? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন বান্দির মেয়ে? কেন করলি আমায় ইগনোর? শেষ বাক্যটুকু হুঙ্কারের ন্যায় শোনালো আবদ্ধ কামরায়। সপ্তদর্শীর কোমল দেহখানি ফের কেঁপে উঠল কেমন। মেয়েটা ভয়ে সিটিয়ে যাচ্ছে, চোখ নামিয়ে কাঁদছে ফুপিয়ে। রুরমানব থামছে না। সপ্তদর্শীর কান্না দেখে কাঁপছে তার বুক। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে নিজের প্রতি সপ্তদর্শীর এহীন পাত্তাহীনতা দেখে। মুগ্ধ অস্থির। শক্ত হাতে অনবরত ডলছে ঘাড়। কটমট করতে করতে ঘর ভর্তি বইয়ের স্তূপের পানি এক তাক করলো তীক্ষ্ণ দৃষ্টি। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল তার মসৃণ ললাট। এক মুহূর্তে থেমে থেকে হঠাৎ কটমট কণ্ঠে আওড়ালো, বই, রাইট, এই বই, ওয়েট। বাক্যটুকু আওড়াতেই পায়ের গতি টেনেছে মুগ্ধ। গটগটিয়ে দু কদম এগোতেই দরজার কাছে এসে দাঁড়ালেন দুজন নতমুখী গার্ড। দু হাতে ঠেলে ঠেলে আনছেন ট্রলি ভর্তি রামের বোতল। যুবক শটান হলো এবার। দু হাতের পকেট গুঁজে গমগমে গলায় হুঙ্কার ছুড়ে বলল, ভেতরে আন। হুকুম তামিল করলেন গার্ডসরা। আলগোছে ট্রলিটা টেনে আনলেন ভেতরে। মনসারের অভিমুখে নতমুখে দাঁড়াতে ফের কর্ণঘুরে শুনতে পেলেন মনসারের বজ্রকণ্ঠ, আউট! যথাযথ
হুকুমে বেরিয়ে গেলেন দুজন। তারা যেতেই উন্মাদ যুবকের পাগলামি শুরু হলো। খানিকক্ষণ অ্যালকোহলের বোতলগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে আলগোছে ঘাড় কাত করে তাকালো ক্রন্দনরত মাহির পানে। মাহি হতবিহ্বল, কান্না থামিয়ে তাকিয়ে আছে কেমন। যুবক বাঁকা হাসলো, আচমকা চোখ টিপে তক্ষুনি হাতে থাকা অ্যালকোহল পরিপূর্ণ কাঁচের বোতলগুলো একে একে ছুটতে লাগলো বইয়ের স্তূপের দিকে। এরূপ কাণ্ডে ভরকায় মাহি। আচমকা হতবিহ্বল কণ্ঠে চেঁচিয়ে বলে, বেস্ট, কি করছেন আপনি এগুলো? সপ্তর্ষির কথাগুলো কানে তোলেনি রূঢ়মানব। সে নিজেও বেপরোয়া কর্মে মত্ত। বইয়ের স্তূপের দিকে ছুড়ে দিচ্ছে অ্যালকোহলীয় তরল। সম্পূর্ণ কক্ষের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কাঁচের তীক্ষ্ণ টুকরো। কিছু কিছু এসে দেবে যাচ্ছে রূঢ়মানবের উন্মুক্ত দেহে। লোমহীন পেটানো বক্ষের কিছু অংশ হতে চুইয়ে পড়ছে লৌহ। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। প্রায় মিনিট সাতেক চলল তার প্রলয়ঙ্কারী ঝড়। অবশেষে মনস্টার কেমন বড় বড় নিঃশ্বাস টেনে আলগোছে দুহাত গুজলো পকেটে। খারবাকে সপ্তর্ষির পানে তাকিয়ে ফের বাঁকা হাসল। সঙ্গে সঙ্গে এবার ক্যানাইন দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল ঠোঁট। মাহি ভ্রু কুচকায়। চোখে মুখে সন্ধিহান ভাব টানতেই দেখতে পায় মুগ্ধ নিজ পকেট থেকে লাইটার বের করছে। তৎক্ষণাৎ আতকে ওঠে মাহি। স্থানকাল ভুলে এক ছুটে এগিয়ে আসতে গেলে আচমকা তার পানের তর্জনী উঁচিয়ে ধরে মুগ্ধ। চোয়ালের রেখা টান বসিয়ে কটমট দৃষ্টিতে তাকায় সে। শাসানি সুরে গর্জন ধ্বনিতে বলে ওঠে, সামনে এগোবি না বান্দির মেয়ে, ফ্লোরে কাঁচের টুকরো আছে, পা কেটে যাবে। খবরদার, তোর শরীর থেকে যদি এক বিন্দুও রক্ত ছাড়ে তাহলে বাকিটা আমি নিজ হাতে ঝাড়াবো, মাইন্ড ইট। সহসা থেমে গেল সপ্তর্ষির ব্যস্ত পথ। বিস্ফারিত নেত্রে চেয়ে রইল সম্মুখে। রূঢ়মানব দাঁত খিঁচল ফের। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে লাইটার ধরিয়ে তক্ষুনি আগুনটুকু ছুড়ে দিল অ্যালকোহল সিক্ত বইয়ের স্তূপের মাঝে। মুহূর্তে এক প্রলয়ঙ্কারী অগ্নিশিখার রেস ছড়িয়ে পড়ল সম্পূর্ণ কক্ষে। দাউ দাউ করে চলতে লাগলো ঘরভর্তি অসংখ্য বই। সপ্তর্ষি ছলছল দৃষ্টে প্রতিবিম্বিত হচ্ছে আগুনের লিলিহান শিখা। তার বুকটা বোধহয় কেউ চৌচির করে দিল মাত্রই। মেয়েটা আনমনে চোখ নামিয়ে আনলো রূঢ়মানবের পানে। ভঙ্গুর কণ্ঠে অস্ফুটে আওড়ালো, পোড়ানোরই যদি হতো তাহলে আনলেন কেন? কঠিন মানবের মুখভঙ্গি আগের চাইতেও কঠোর হলো বোধহয়। সে তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। চোখ দুটোতে আগুন লেপটেছে তার। চোয়ালের বেশি শক্ত। শরীর ঘুরিয়ে পায়ের গতি টানল নির্দয় মানব। সদ্য টুকরো হওয়া তীক্ষ্ণ কাঁচের টুকরোগুলোর ওপর অনায়াসে পা দাবিয়ে এগিয়ে আসে ধীর কদমে। তীক্ষ্ণ সীসার টুকরোর গায়ে রূঢ়মানবের রুক্ষ কদমতলে ত্বক পড়তেই তুলছে কুড়মুড় শব্দ। নারবেলের তকতকে মেঝেতে ছাপ বসেছে তাজা লৌহ। অথচ মানবের চোখ মুখে ব্যথার লেশ মাত্র নেই। সেটাই লেপটে আছে এক আকাশ সম রাগ। বাদামি চোখ দুটো যেন আজ বাজপাখির দৃষ্টিকেও হার মানাবে অনায়াসে। মাহি হতবম্ব, বিস্ময়ে চোখ ছুঁয়েছে ললাট, জিভের ডগা বাকশূন্য। এদিকে মাফিয়া বিশ্বের পায়ের গতি অটল রেখে দাঁত কিরমির করতে করতে গর্জন তুলে আওড়ালো, আমি একছত্র আধিপত্যে বিশ্বাসী বান্দির মেয়ে। যার ওপর একবার আমার নজর পড়বে সে আমি তো শুধু আমারই অধীনস্থ থাকতে বাধ্য। তার ওপর সকল অধিকার কেবল আমার হবে। ইভেন নো ওয়ান ক্যান ডিয়ার টু লুক অন দেম। তুই হয়তো ভুলে যাচ্ছিস বান্দির মেয়ে, তুই আমার শিকার। তোর ধ্যান জ্ঞান সবটাই কেবল আমার এই শ্যাডো মনস্টারের আধিপত্যে থাকবেই। সেটা তুই চাস বা না চাস, আই ডোন্ট কেয়ার। তোর দৃষ্টিতে আমি বাদে অন্য যে কোনো কিছু প্রাধান্য পেলে তার অস্তিত্ব আমি এভাবেই মিটিয়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো সব কিছু। জাস্ট মার্কস মাই ওয়ার্ডস বান্দির মেয়ে। আজকের এপিসোডে এতটাই রাখলাম। খুব শীঘ্রই আর একটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।